আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আমরা হরফ পরিচয়, হরফের পরিচয় যেগুলো দেখে আমরা চিনতে পারবো, আমরা সেটা শিখছি এবং হরফের উচ্চারণগুলো আমরা শিখছি আলহামদুলিল্লাহ। তো আজও আমরা ইনশাল্লাহ আরো কিছু হরফ ইনশাল্লাহ আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। তো চলুন আর দেরি করছি না, আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ من بالله الشيطان من الرجيم الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي الأمي اللهم صل على وعلى آله وسلم تسليما. وعلى وعلى آله وسلم تسليما رب زدني علما، رب زدني علما. رب رب زدني علما رب زدني علما. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আপনারা গত ক্লাসে কি কি হরফ শিখেছিলেন? কেউ একজন কি আমাকে একটু বলতে পারবেন? একটু হ্যান্ড রাইজ করেন তো। আমাদের যে হ্যান্ড রাইজ আছে এখানে একটু হ্যান্ড রাইজ করেন। যে কোনো একজনের কাছ থেকে আমি শুনতে চাই যে আপনি গত ক্লাসে কি কি হরফ শিখেছিলেন। একটু আমরা ইয়ে করি, আমাদের গত ক্লাসের পড়াটা একটু মনে করার চেষ্টা করি। আহ, আছেন কেউ? হ্যান্ড রাইজ করতে পারেন। আচ্ছা, কাউকে হ্যান্ড রাইজ করতে দেখছি না। আহ, আমি র্যান্ডমলি দেখছি। ইমরান ভাই, আপনি কি বলতে পারবেন? যদি পারেন একটু আনমিউট হন। ইমরান ভাই। জি, বলতে পারবো। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা, আছি, আপনি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আচ্ছা, গত ক্লাসে কি কি হরফ শিখেছিলেন যদি একটু আমাকে মনে করায় দেন যে এই হরফগুলো আমরা শিখেছিলাম। হ্যাঁ, জি বলতে পারবো। জি, বলুন। জিম, গইন, হা, আচ্ছা, আইন, হামজা, হা, কফ, কাফ, ইয়া, শিন, জিম। এই তেরোটা, আচ্ছা, 11টা, 11টা। আচ্ছা, 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 আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো আরবি 29টা যে হরফ আছে, এই 29টা হরফের ভিতরে আর কোন কোন হরফ এখনো শেখানো হয়নি? আহ দেখি, আরেকজন হ্যান্ড রাইজ করেন। কোন কোন হরফগুলো এখনো আপনার চিনতে অসুবিধা হচ্ছে বা এখনো চিনতে পারেন নাই? এরকম একজন হাত উঁচু করুন যে আমি এখনো এগুলো চিনতে পারিনি বা এখনো পড়ানো হয়নি। কোন কোন হরফগুলা? জি, একজন হ্যান্ড রাইজ করুন। জি, ইমরান ভাই। জি। তো ঝ আর যা, এই জিনিসটা একটু মানে ঝ নাকি যা, এই জিনিসটা একটু ক্লিয়ার হতে চাই। আচ্ছা, আর অন্যান্য সব হরফ চেনা হয়ে গিয়েছে আপনাদের? জি, আলহামদুলিল্লাহ মোটামুটি আমি চিনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমরা কিছুটা আলোচনা করব, প্রত্যেকটা হরফই আমরা একটু দেখবো ইনশাল্লাহ। আজকে আরেকবার একটু আলোচনা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা শুরু থেকে ইনশাল্লাহ একটু দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং হরফগুলোর উচ্চারণগুলো ইনশাল্লাহ আমরা আরেকবার ইনশাল্লাহ দেখবো, যেগুলো কঠিন উচ্চারণ, ঠিক আছে, সেগুলো আমরা একটু আরেকবার একটু ইনশাল্লাহ আজকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। জি, আলাউদ্দিন ভাই হ্যান্ড রাইজ করেছেন। জি। জি, আলাউদ্দিন ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন। আচ্ছা, হ্যান্ড রাইজ নামিয়ে ফেলছেন আবার। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। জি, আলাউদ্দিন ভাই। জি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। হুজুর, আমাদের 3টা হরফ বাকি ছিল, সবগুলো পড়ানো হয়নি তো। আচ্ছা আচ্ছা, কি কি হরফ বাকি ছিল আপনাদের? আমাদের আসলে এগুলো খুঁজে বলতে হবে তো, সেজন্য আমার একটু হচ্ছে আমাদের 26টা পড়ানো হয়েছিল আর কি 2 দিনে। 26টা, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু দেখুন তো, খুঁজে বের করুন, আমাকে জানান একটু, হ্যাঁ, যে কোন কোন হরফগুলো শেখানো হয়নি। ঠিক আছে, যেহেতু আপনাদের ক্লাস আমি প্রথম নিচ্ছি, আপনাদের আরেকজন হুজুর হয়তো শিখিয়েছিলেন, এই জন্য আমি আসলে ওটা বুঝতে পারছি না কি কি হরফ ছিল। আচ্ছা, ঠিক আছে, একটু পরে ইনশাল্লাহ আপনি আমাকে জানাবেন ইনশাল্লাহ, হ্যাঁ, যদি কারোর মনে পড়ে যে এই এই হরফগুলো আমাদের এখনো বাকি আছে, আমরা সেটা শিখবো। আর আমরা ইনশাল্লাহ আজকে একটু আবার সব হরফগুলো কি একবারে সব হরফগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা এখন হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। জি, আহ, আহ, মাসরুর ভাই হ্যান্ড রাইজ করেছেন। জি। আসসালামু আলাইকুম। এই গত 2 ক্লাসের ইয়েগুলো যদি একটু আবার যদি রিভাইজ করতেন তাহলে একটু ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা রিভাইজে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা একটু হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি এবার। হুম, জি। আপনারা সবাই কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন? জি। জি জি জি। জি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরবিতে যত হরফ আছে, ঠিক আছে, এই আরবি 29টা হরফ, তো আমরা সাধারণভাবে প্রথমে আমরা যেগুলো পাই, আচ্ছা একটু, ওকে, আমরা আরবিতে প্রথমে যেগুলো দেখি, এরকম আলিফ দেখি, তারপরে এরকম বা দেখি, এরকম তা দেখি, তাই না? এরকম ভাবে আমরা 29টা হরফ পড়ি, তাই না প্রথমে? জি। জি জি। জি জি, আচ্ছা। তো এই যে বড় হাতের হরফগুলা, এইগুলো আসলে আরবি শব্দের, ঠিক আছে, সব জায়গায় বসে না। ঠিক আছে, অর্থাৎ আরবিতে সবসময় আপনি এই বড় হাতের অক্ষরগুলো দিয়ে পড়তে পারবেন না, মানে লেখার ক্ষেত্রে এগুলো আসে না। ঠিক আমাদের ইংরেজিতে যেমন বড় হাতের অক্ষর আছে, আবার ছোট হাতের অক্ষর আছে, ঠিক আরবিতেও ওরকম এইগুলো হচ্ছে বড় হাতের অক্ষর, যেগুলো আমরা এই আলিফ বা তাসা একদম প্রথম পেজে পড়ি বা ছোটবেলায় আমরা পড়েছি। হ্যাঁ, এইগুলো হচ্ছে বড় হাতের অক্ষর। এখন মজার বিষয় হচ্ছে যে এই বড় হাতের অক্ষরগুলা একটা আরবি শব্দের শেষে বসে। ইংরেজিতে যেমন প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়, ঠিক আরবিতে ঠিক তার উল্টো, অর্থাৎ একটা শব্দের শেষ অক্ষরটা ওইটা বড় হাতের থাকে। ঠিক আছে, তাহলে আমরা সবাই এই জিনিসটা মাথায় নিয়ে নিই, যে আরবিতে যত বড় হাতের অক্ষর আপনি দেখছেন প্রথম পৃষ্ঠায় আলিফ বাতাসা পড়ার ক্ষেত্রে আপনি যত দেখেন, এগুলো সব একটা শব্দের লাস্টে গিয়ে বসে, এবং ওই বড় হাতের ওই অক্ষরটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই ওয়ার্ডটা শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, বিষয়টিকে আমি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? জি। জি। তাহলে আমাদের শেষে সবসময় বড় হাতের অক্ষরটা বসবে, এবং এই শেষের অক্ষর নিয়ে আমাদের কোনো টেনশন নাই। অর্থাৎ শেষে গিয়ে কি কেমন আকৃতির অক্ষর বসবে, এটা নিয়ে আমাদের এখন আর কোনো টেনশন করা লাগবে না। অর্থাৎ সবসময় বড় হাতের অক্ষরগুলো আপনি শেষে পাবেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি সবার মনে থাকবে যে বড় হাতের অক্ষরগুলো কোথায় বসে আরবিতে? জি, মনে শেষে বসে, সবাই শেষে বসে। সবাই আমরা একটু বলি কয়েকবার, যে আরবিতে বড় হাতের অক্ষরগুলো শব্দের শেষে বসে। আরবিতে বড় হাতের অক্ষরগুলো শব্দের শেষে বসে, কয়েকবার আমরা একটু বলি। শেষে আর বসে। শব্দের শেষে আরবিতে বড় হাতের অক্ষরগুলো শব্দের শেষে বসে। যখন বসে তখন শব্দটা শেষ হয়ে যায়। আচ্ছা, আমরা একটা ওয়ার্ড লিখি, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আমি একটা ওয়ার্ড লিখছি আরবিতে, সেটা হচ্ছে বাইতুন। বাইতুন মানে হচ্ছে ঘর, যেমন আমরা বলি বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ঠিক আছে, তখন বাইতুন লিখবো। তো বাইতুনের প্রথমেই কিন্তু বড় হাতের বা লিখতে পাচ্ছি না, প্রথমে লিখতে হবে এই বাটা, এরপরে ইয়া লিখতে হবে, তাহলে ইয়া, আমি ইয়া লিখছি। আচ্ছা, এইবার আমি বাইতুন 3টা অক্ষর দিয়ে লিখতে হবে, এই যে বড় হাতের অক্ষর লিখে দিলাম, এই এই বা ইয়া জবর বাই, তা 2 পেশ তুন, ব্যাস, এই একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটার মানে হচ্ছে ঘর, বাইতুন মানে ঘর, যেমন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ঠিক আছে, তো এই দেখেন এই ওয়ার্ডের শেষে শেষে দেখেন এই যে তা বড় হাতের বসেছে, বসেছে দেখেন তো, জি। বসেছে কিনা? জি বসে। বসেছে, তার মানে
আমরা বড় হাতের অক্ষরটা একটা শব্দের লাস্ট অক্ষরে পাবো। এই এটা মনে রাখতে হবে, ব্যাস। সব সব অক্ষরের ক্ষেত্রে এটা। আচ্ছা, তাহলে আমরা শেষ নিয়ে আর কোনো টেনশন করছি না। এখন আমাদেরকে প্রথম পজিশনে কেমন আকৃতির হরফ বসবে এবং মাঝের পজিশনে কেমন আকৃতির বসবে, এই দুটো আমাদেরকে একটু শিখতে হবে। ঠিক আছে? তো আমরা মোটামুটি শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা জাস্ট একবার আজকে আমরা একটু জাস্ট আলোচনা করব। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আমি এখানে একটা চিহ্ন এঁকেছি। এই চিহ্নটার নাম কি কেউ বলতে পারবেন? বা বা না, নাই। নুক্তা নেই। দেখুন, এই চিহ্ন, এইটা কিন্তু এখনো কোনো হরফ হয়নি। যখন আমি নুক্তা দিব তখন হরফ হবে, তার আগে কিন্তু এটা হরফ না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন একটা নুক্তা দিয়ে দিলাম। এখন বলুন তো এটা এটা কি হরফ? বা 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 ওকে, ঠিক আছে। আচ্ছা, আরবিতে যে কোনো হরফ চেনা যায় তার মাথা দেখে। যেমন আমাদেরও চেনা যায় আমাদের ফেস এবং মাথা, এটা দেখেই কিন্তু আমাদেরকে চেনা যায়, চিহ্নিত করা যায় যে ইনি এই ব্যক্তি, ইনি এই ব্যক্তি। তাহলে আরবিতেও যত হরফ আছে প্রত্যেকটা হরফের একটা মাথা আছে। কি আছে বলুন সবাই? মাথা মাথা আছে। হ্যাঁ, আমরা ওই মাথা দেখে চিনবো। এটা সবাই এখন মাথা নিয়ে নেন যে আমরা আরবি হরফগুলো মাথা দেখে চিনবো। ঠিক আছে? তো আমি এখানে একটা হরফ লিখেছি, সেটা হচ্ছে বা। এই বায়ের দুইটা মাথা আছে। একটা হচ্ছে আপনার ডান, যদি ডান হাতটা এদিকে করেন দেখেন এটা হচ্ছে ডান ডান মাথা, আর এই পাশে একটা আছে, এটা হচ্ছে বাম মাথা। ঠিক আছে? তো আমরা এখন এই বায়ের এই ডান মাথাটা আমাদের লাগবে, বায়ের ডান মাথা। তাহলে এই অংশটাকে কি বলা হয় সবাই বলি আমরা, এটাকে কি বলা হয়? ডান মাথা। বায়ের ডান মাথা কি বলা হয় বলুন আবার? বায়ের বায়ের ডান বায়ের মাথা। ডান মাথা বায়ের ডান মাথা। হ্যাঁ, এই বায়ের ডান মাথা, এটার পজিশন হচ্ছে প্রথমে বসবে, একদম প্রথম। আরবিতে যত এই বায়ের ডান মাথা দিয়ে আমরা যে কটা হরফ লিখবো, সে কটা হরফ একদম এই প্রথমে এটা দিয়ে শুরু হবে। তো এই বায়ের ডান মাথা দিয়ে 6টা হরফ লেখা যায়। কয়টা হরফ লেখা যায়? 6টা হরফ। ছয়টা হরফ ছয়টা হরফ 6টা হরফ লেখা যায়। চলুন আমরা দেখি যে বায়ের ডান মাথা দিয়ে সেই 6টা হরফ কি কি। ঠিক আছে? তো আমি এই যে বায়ের ডান মাথাটা এবার এঁকে দিলাম, ওই অতটুকু বাদ, আমরা যে অংশটুকু এখান থেকে আমরা দেখছি, এই অংশটুকু বাদ শুধুমাত্র আমার এই বায়ের ডান মাথাটা আমার লাগবে। তো আমি বায়ের ডান মাথাটা এঁকে ফেললাম। তো বায়ের ডান মাথা, এটার নিচে যদি আমি একটা নুক্তা দিই এটা হয়ে যাবে বা। এরপরে এই বায়ের ডান মাথার উপরে যদি দুইটা নুক্তা দিই হয়ে যাবে তা। এই বায়ের ডান মাথার উপরে 3টা নুক্তা দিলে হয়ে যাবে সা। এই বায়ের ডান মাথার উপরে যদি একটা নুক্তা দেওয়া হয় তাহলে হয়ে যাবে নুন। এই বায়ের ডান মাথার নিচে যদি 2টা নুক্তা দেওয়া হয় হয়ে যাবে ইয়া। এই বায়ের ডান মাথার যদি এখানে এরকম ছোট্ট করে একটা হরফ লিখে দিই এটা হয়ে যাবে হামজা। তাহলে দেখেন 6টা হরফ হয়ে গেছে, বা তা সা নুন ইয়া হামজা। এবং এই 6টা হরফ এই বায়ের ডান মাথা দিয়ে একদম প্রথমে বসবে, পজিশন হচ্ছে প্রথম। তাহলে বায়ের ডান মাথা দিয়ে কয়টা হরফ লেখা যায়? বায়ের ডান মাথা দিয়ে কয়টা হরফ লেখা যায়? ছয়টা ছয়টা। ছয়টা কয়টা হরফ? কি ছয়টা কি? ছয়টা এটার নাম মুখস্থ রাখতে হবে, বা তা সা নুন ইয়া হামজা। আমরা কয়েকবার পড়ি মনে থাকবে, বা তা সা নুন ইয়া হামজা। সকলে, বা তা সা নুন ইয়া হামজা। নুনিয়া তা হামজা সা নুন ইয়া হামজা। হুম। তা নুন ইয়া হামজা। বা হামজার তা মাথায় কি থাকবে? বা তা সা নুন বা তা সা হামজাইয়া নুনিয়া হামজা। বা হামজাটা আবার তা একটু সা বুঝাই দিলে নুন ভালো হতো। হামজাইয়া বা তা সা ইয়া হামজাইয়া এটা সবাই খাতায় লিখে ফেলুন, সবাই খাতায় লিখুন যে বায়ের ডান মাথা দিয়ে 6টি হরফ লেখা যায়, বা তা সা নুন ইয়া হামজা। কিভাবে হলো? শুধু নুক্তা আমরা উলট পালট করেছি, আর কোনো কাজ নাই। শুধু নুক্তা কি করতে হবে, বার কোথায় নুক্তা থাকে? বার নিচে এক নুক্তা, তাহলে এক নুক্তা দিয়েছি। তার উপর কয় নুক্তা? 2 নুক্তা, 2 নুক্তা দিয়ে দিয়েছি। তার উপর কয় নুক্তা? 3 নুক্তা, 3 নুক্তা দিয়ে দিয়েছি। নুনের ওপর এক নুক্তা হয়, নুনের ওপর কি হয়? এক নুক্তা। এই যে আমরা নুন লিখি, এই যে নুন, নুনের ওপর এক নুক্তা আছে, সেই নুন। আচ্ছা, ইয়ার নিচে কয় নুক্তা হয়? ইয়ার নিচে 2 নুক্তা হয়, এই যে 2 নুক্তা দিয়ে দিয়েছি। এরপর এটা হচ্ছে হামজা। তাহলে বায়ের ডান মাথা দিয়ে 6টা হরফ লেখা যায় কি কি? বা তা সা নুন ইয়া হামজা। শুধুমাত্র নুক্তাগুলো আমরা উপর নিচ করব, আর কিচ্ছু না। সবাই এটা একটু লিখে ফেলি।
যে বায়ের ডান মাথা দিয়ে 6টা হরফ লেখা যায়। জি জি, কারোর যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় হ্যান্ড রাইজ করতে হবে, দেখবেন হাম- হ্যান্ড রাইজ অপশন আছে, হামজাটা হ্যান্ড রাইজ একটু অফ করবেন। আবার একটু লেখা দেখা দিবেন। বা দা সা কোন হরফটার কথা বলছেন আবার দেখাতে হবে? হামজা। হামজা, হামজা, এই দেখেন আমি বায়ের ডান মাথা লিখলাম, এই বায়ের ডান মাথা লিখে এই যে ছোট্ট করে একটা হামজা এঁকে দিলাম, এটা হচ্ছে হামজা, অর্থাৎ ছোট্ট হামজাটা ওর উপরে থাকবে, তাহলে ওটা হয়ে যাবে। এইগুলার পজিশন হচ্ছে শুরুতে বসবে। বায়ের ডান মাথা দিয়ে যে আমরা 6টা হরফ লিখলাম, শুধুমাত্র নুক্তা আমরা চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, কোনোটা উপরে কোনোটা নিচে, কিভাবে বুঝলাম এটা? আমরা জানি যে বার নিচে এক নুক্তা হয়, তাহলে আমি সেই বায়ের নিচে এক নুক্তা দিয়েছি। ঠিক আছে, তাতে কি হয়? তাতে 2 নুক্তা হয়, তাহলে আমি সেটাই বসাইছি, তার উপর 2 নুক্তা। সায়ে 3 নুক্তা হয়, সায়ে 3 নুক্তা হয়, তাহলে আমি এই যে 3টা নুক্তা বসিয়ে দিলাম, সা হয়ে গেল। নুন, নুনের ওপরে এক নুক্তা, তাহলে আমি বায়ের ডান মাথা এঁকে আমি একটা নুক্তা দিয়ে দিলাম, হয়ে গেল নুন। ইয়া, ইয়ার নিচে 2 নুক্তা আছে, আমি যদি বায়ের ডান মাথা এঁকে আমি 2টা নুক্তা নিচে দিয়ে দিই, ইয়া হয়ে যাবে। এরপরে হামজা আছে, হামজা, তো এই যে ছোট্ট করে হামজা হয়, হামজা এর থেকে বড় হয় না, হামজা সবসময় এরকম ছোট্ট সাইজ থাকবে, একদম মিনি সাইজ। এটা যদি আমি এখন বায়ের ডান মাথার উপরে সেট আপ করে দিই, এটা হয়ে গেল হামজা হয়ে গেল। তাহলে শুধুমাত্র আমরা বায়ের ডান মাথা দিয়েই একদম পজিশন শুরুতেই পাবো 6টা অক্ষর, বা তা সা নুনিয়া হামজা। সবার কি এটা আজকে একটু সহজ লাগছে আরো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আসেন আরেকটা, এবার আরেকটা দেখতে হবে, এবার আরেকটা মাথা শিখবো, সেটা হচ্ছে এই মাথাটা। এটাকে বলা হয় কোনা মাথা, এরকম কর্নার করা আছে, দেখেন কোনা মাথাটা কর্নার করা, অথবা অনেকে দাঁত বলে, এক দাঁত বলে, ঠিক আছে? তো যে কোনোটাই আপনার যেটা আপনার মনে থাকে সেটা আপনি বলতে পারেন, এক দাঁত বলতে পারেন, অথবা একটা কোনা মাথা, কর্নার মাথা। এই কর্নার মাথা দিয়েও ওই বা তা সা নুনিয়া হামজা লেখা যাবে, এবং এটার পজিশন হচ্ছে মাঝে, এটা মাঝে বসাতে হবে। মাঝে বসায় আপনি কি করতে পারবেন? আপনি বা লিখতে পারবেন, আপনি তা লিখতে পারবেন, আপনি সা লিখতে পারবেন, আপনি নুন লিখতে পারবেন, আপনি ইয়া লিখতে পারবেন, আপনি হামজা লিখতে পারবেন। অর্থাৎ এরকম কর্নার করা যে মাথাটা আসবে, এটা দিয়েও এই বা তাসা নুনিয়া হামজা আপনি এটা মাঝে পাবেন, আর শেষে তো বড় হাতেরটা পাবেন। তাহলে দেখুন এই 6টা হরফ চেনা হয়ে গেল আমাদের। দেখুন এখন কি আর আর কোনো কঠিন লাগছে এই হরফগুলো চিনতে? না। জি না। দেখুন আহ, আমরা এক চান্সে শিখে গেলাম 6টা হরফ। কিভাবে? শুধু নুক্তা চেঞ্জ করতে হবে, আর কোনো কাজ নেই। যদি ওপরে নুক্তা পান আপনি নুন বলবেন, এক নুক্তা থাকা মানে নুন, নিচে থাকা একটা নুক্তা থাকা মানে কি বা। এখন আপনাকে নুক্তা মুখস্থ করতে হবে, যদি আপনার নুক্তা মনে না থাকে তাহলে মুখস্থ করতে হবে কিভাবে? আলিফ খালি বান নিচে এক নুক্তা, তার উপর 2 নুক্তা, সার উপর 3 নুক্তা, এটা এইভাবে মুখস্থ করতে হবে। এখানে আর কোনো ইয়ে নেই, কারণ নুক্তা তো আপনাকে মনে রাখতে হবে যে কার কোথায় নুক্তা আছে, এটার জন্য আর কোনো ম্যাজিক নেই। কিন্তু এটার ম্যাজিক আমি আপনাকে শেখাই দিলাম, যে আপনি বায়ের মাথা দিয়ে শুরুতে 6টা পাবেন, আর কর্নার মাথাটা দিয়ে আপনি এই 6টা হরফ মাঝে পাবেন, ব্যাস শেষ। আর শেষে আপনি কি করে দিবেন? বড়টা বসাই দিবেন। চলেন আমরা এবার লিখি। এই যে শুরুতে বসবে এই মাথাটা বা, মাঝে বসবে এই মাথাটা, শেষে বসবে বড় হাতেরটা, ব্যাস হয়ে গেল। এরপর আমি এই যে তা লিখে দিলাম, এবার মাঝে বসবে কর্নারের মাথাটা, কর্নার, আর এই যে শেষে আমরা বড় হাতেরটা বসিয়ে দিলাম। এরপর আছে কি সা, 3টা নুক্তা বসবে, সা এর উপর 3 নুক্তা, এই যে কর্নার মাথা করে দিলাম, আর এই যে 3 নুক্তা বসিয়ে দিলাম। হ্যাঁ, এখন কি বোঝা যাচ্ছে? ঠিক। জি। আচ্ছা, এরপরে কি আছে? এরপর আছে নুন, নুনের ওপর এক নুক্তা, এই যে নুন বসিয়ে দিলাম, কর্নার মাথা, এই বড় হাতেরটা, ব্যাস। আচ্ছা, এখন এখান থেকে একটু এরকম টান থাকতে পারে প্রত্যেকটা বড় হাতের সাথে, কেন? কারণ এটার সাথে একটা হরফ জয়েন্ট হবে, যার কারণে এরকম টান দেওয়া হয়। বাকি এটা কিন্তু বড় হাতের অক্ষরই রয়েছে, জাস্ট শুধু এখান থেকে এরকম একটা টান বের করা থাকবে পাশের হরফটাকে সাথে জয়েন করার জন্য। এই ছাড়া আর কিছু না। তা নুন হলো, এরপরে আছে কি ইয়া, ইয়ার নিচে 2 নুক্তা, এই যে আমি কর্নার মাথা করেও ইয়ার নিচে 2 নুক্তা দিয়ে দিলাম, এবং বড় হাতের অক্ষর লিখে দিলাম, এই এটা হচ্ছে ইয়া। আরেকটা আছে কি হামজা, তো আমরা হামজা লিখে দিলাম, কর্নার মাথা করে হামজা দিলাম, এবং আমরা শেষে কি করলাম? ছোট্ট করে একটা হামজা বানিয়ে দিলাম। তাহলে আমাদের এই 6টা হরফ নিয়ে আর কোনো কি ঝামেলা আছে? নাই। জি না। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, আমাকে একজন টেক্সট করেছেন, আপনি বলছেন যে ফা লাম নুন শেখানো হয়নি। নুন কিন্তু শেখা হয়ে গেল, ঠিক আছে? এই 6টা হরফের ভিতর নুন আছে। আচ্ছা, লাম আর ফা,
ঠিক আছে, এই দুটো এখন শেখাচ্ছি, লাম এবং ফা। আচ্ছা দেখুন, আমি বলেছি যে কোনো হরফ চেনা যায় তার মাথা দেখে। আচ্ছা দেখেন, আমি একটা মাথা আঁকাচ্ছি, ঠিক আছে? এই এই যে যে হরফটা, এই হরফটা এখন আমি কেটে নেব এতটুকু, আমার এই এতটুকু লাগবে। তাহলে দেখেন একটা গোল মাথা আছে, তো গোল মাথা, এই গোল মাথার উপরে যদি একটা নুক্তা দিই তাহলে হবে ফা। আর যদি গোল মাথার উপরে আমি দুইটা নুক্তা দিই তাহলে হয়ে যাবে কফ। মোটা করে বলতে হবে কফ। তাহলে গোল মাথার উপর এক নুক্তা হলে কি হরফ হবে? আপনারাই বলুন, গোল মাথার উপর এক নুক্তা হলে কি হবে? কফ। ফা হবে। গোল মাথার উপর এক নুক্তা হলে ফা। সবাই গোল মাথার উপর এক নুক্তা ফা। সবাই গোল ফা। মাথার উপর এক নুক্তা ফা। কফ। গোল মাথার উপর এক নুক্তা ফা। কফ। আর গোল মাথার উপর দুই নুক্তা কফ। গোল মাথার উপর দুই নুক্তা কফ। 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 ওকে, এই এই গোল মাথা, এটা যে দেখছেন এই যে স্টাইল, এটা শুরুতে বসবে এইভাবে। তাহলে মাঝে কিভাবে বসবে, চলেন মাঝেরটা এবার দেখাই। মাঝেও মাথাটা গোল থাকবে। তো গোল এরকম থাকবে, থেকে যদি আমি একটা নুক্তা দিই ফা হয়ে যাবে। আর যদি মাঝে বসে এরকম দুইটা নুক্তা পাই তাহলে কফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা মাঝে বসবে, এটা শুরুতে বসবে, এটা মাঝে বসবে, আর শেষে তো বড় হাতেরটাই বসবে, শেষে নিয়ে আর কোনো কথা নেই। সবচেয়ে বড় হাতের যেটা আছে সেটা বসিয়ে দেবেন। তাহলে ফা এবং কফ কি সবাই চিনতে পেরেছেন? জি, চিনতে পারছি। ওকে, সবাই এটা লিখে নেন, সবাই এটা খাতায় লিখুন, যে শুরুতে কেমন বসবে, মাঝে কেমন বসবে। এটা শুরুতে, ঠিক আছে, এটা শুরু, ঠিক আছে, এটা শুরুতে, এটা মাঝে বসবে, মিডিল। অথবা আপনি এখানে লিখতে পারেন, এফ লিখতে পারেন, ফার্স্ট, ফার্স্ট পজিশন। হ্যাঁ, এফ লিখতে পারেন, এটা এটা লিখতে পারেন এম, মিডিল, মানে মাঝে বসবে। ঠিক আছে, এইভাবে আপনারা লিখতে পারেন। ওকে, আমরা ফা এবং কফ চিনে গেলাম, এবার আমরা লাম চিনবো। তো লাম আঁকাই, এই যে লাম হয়ে গেল, লাম। কি হরফ এটা সবাই বলি? লাম। লাম। ওকে, লাম আমাদের বাংলা ভাষায় আছে ল। এটার উচ্চারণ করতে কোনো কষ্ট নেই, ঠিক আছে, বাংলা ভাষায়ও ল আছে। তাহলে এখন আমরা কি করব, এই এতটুকু কেটে নিব। আমাদের এখন লাগবে এই লেজটুকু বাদ, এই মাথাটুকু লাগবে। তাহলে আমরা লিখে ফেলি, এই যে লিখে ফেললাম। ব্যাস, এইটা হচ্ছে শুরুতে বসবে, লাম। শুরুতে বসবে এই লামটা। এবার যদি এটা মাঝে বসাতে চাই, তাহলে ঠিক এই জিনিসটাই থাকবে, কিন্তু এখান থেকে আরেকটা হ্যান্ড বের হয়ে যাবে, মানে দুই পাশে সে হাত দিবে, মানে দুই পাশের হরফ সে জয়েন্ট হবে। তার জন্য আমাকে দুইটা কি করে দিতে হলো, দুইটা আমাকে এরকম লেজ বা হাত যেটাই বলেন বের করে দেওয়া লাগলো, কিন্তু এরকম সোজা ভাবেই থাকবে। তাহলে এটা হচ্ছে লাম। তাহলে শুরুতে এটা বসবে, মাঝে এটা বসবে, আর শেষে তো বড় হাতের লাম থাকবে, বড় হাতেরটা বসবে। তাহলে লাম কি চেনা গিয়েছে? জি। আচ্ছা, ঠিক আছে। এইবার আসেন, আমি একটা হরফ লিখবো, দেখেন তো এই হরফটা আপনারা চেনেন কিনা। হ্যাঁ, এটা কি হরফ? হ্যাঁ। হ্যাঁ, হা, একালিপ টান হবে, হা। আচ্ছা, এই হাটা কি শেখানো হয়েছে আপনাদেরকে? জি। লাম আগেও শেখানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর এটা শেখানোর প্রয়োজন নাই। কিন্তু আমি যেটা শেখাবো সেটা হচ্ছে, এই হাটার উপরে এরকম করে দুইটা নুক্তা থাকবে। এটা কি আপনাদের শেখানো হয়েছে? এটা কি আপনারা শিখেছেন, যে এই হার উপরে দুইটা নুক্তা থাকবে? কফ। আচ্ছা, তাহলে এই হাটার উপরে যখন নুক্তা থাকবে, এটার নাম হয়ে যাবে গোলতা। এটার নাম কি হবে? বলুন সবাই, এটার নাম কি? গোলতা। গোলতা। এই গোলতাটা অলওয়েজ শেষে বসবে। এর আরেকটা আকৃতি আছে, সেটা হচ্ছে এই যে এই যে এর মতো, মানে হায়ের শেষের রূপটা, এটা যদি থাকে তাহলে এটাও আপনাদের লাস্টে থাকবে, অর্থাৎ এই গোলতাটা লাস্টে বসে। এই গোলতাটা আপনি শুরুতেও পাবেন না, মাঝেও পাবেন না, এটা প্রত্যেকটা শব্দের শেষে গিয়ে আপনি দেখবেন যে অ্যাটাচ হচ্ছে। ঠিক আছে, তো এই যে গোলতা, অর্থাৎ এই হাটা এবং এই হায়ের যে লাস্টের রূপটা আছে সেটার উপরে নুক্তা থাকবে। এটাও লিখে নেন, এটার নাম হচ্ছে গোলতা। এটা ওই লম্বাতা, একটা আছে লম্বাতা, এই যে বায়ের মতো দেখতে, যেটা, এটাকে বলা হয় লম্বাতা, আর এটাকে বলা হয় গোলতা। সবাই একটু লিখে নেন, লম্বাতা আর গোলতা, এটা আমাদের পড়ার সময় বারবার আসবে, লম্বাতা আর গোলতা। লম্বাতা এবং গোলতা। হুম, তাহলে একটু সবাই কথা এটা ছিল। লিখে নিতে হবে, সবাই এটা লিখে নিতে হবে।
ওস্তাদ একটু কথা ছিল। জি বলুন, শুনছি। আহ, যে বারবার আনমিউট এবং মিউট করতে দেখা যাচ্ছে অনেক সময় বললে বোঝা যায় না। যদি আমরা আনমিউট করে রাখি, প্রয়োজন সাপেক্ষে মিউট করে রাখি, প্রয়োজন সাপেক্ষে আনমিউট করে কথা বললাম, কিন্তু ওই দিক থেকে আপনি তো হোস্ট, বারবার যদি আনমিউট করলে আসলে আমাদের জন্য কষ্ট হয়ে যায়। না, আমাদের দেখুন, আমাদের এখানকার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা আপনাকে যখন বলতে বলবো তখনই আপনাকে আমরা শুনবো এবং আপনি যদি যদি কোনো প্রয়োজন হয় তাহলে তখন আপনি হ্যান্ড রাইজ করবেন, আপনার সাথে আমরা আলাদাভাবে কথা বলবো। ঠিক আছে, এটা আমরা এই জন্য করি না যে হঠাৎ করে অনেকের মাইক অন অফ তারা বোঝে না, তখন এই সবার কথা শোনা যায়। এই যে আমি এখন অফ করে দিলাম সবাইকে, আমি কিন্তু সুন্দরভাবে কথা বলছি, আপনারা সুন্দরভাবে শুনছেন। ঠিক আছে, আবার যদি আপনি হ্যান্ড রাইজ করেন, আমাদের হ্যান্ড রাইজ করার অপশন আছে, তাহলে আপনার সাথে আমি কথা বলবো, কোনো সমস্যা হবে না। আবার যখন সবাইকে পড়তে বলবো তখন সবার জন্য মাইক অফ অন করে দিব, তখন আপনারা সবাই পড়বেন, আমরা শুনবো, কোনো ভুল হলে আমরা বলে দিব। এইভাবে আমরা ক্লাস নেই। তো ইনশাল্লাহ আশা করছি ইনশাল্লাহ আপনার সমস্যা হবে না। ঠিক আছে, তো লম্বাতা এবং গোলতা এই দুইটা আপনাদের লিখে রাখতে হবে খাতায়, এবং এটা বারবার কিন্তু আসবে, আমরা সামনে পাবো ইনশাল্লাহ। এবং এই গোলতাটা সবসময় শেষে বসবে, এটা লিখে রাখেন যে শব্দের শেষে আসবে বা শব্দের শেষে বসবে এটা। ওকে, এখন আসুন, আমি এখানে একটা হরফ লিখছি, এই হরফটা কি আপনাদের বলতে হবে, এটা শেখা হয়েছে কিনা আপনাদের। বলুন তো এটা কি হরফ, সবাই বলেন তো। ওয়া ওয়া হামজা। ওয়াওয়ের উপরে হামজা। আচ্ছা আসেন, তাহলে এটা এখনো শেখা হয়নি আপনাদের। আচ্ছা, যখন কোনো হরফের ওপরে এরকম হামজা থাকবে, ওই টোটালটার নামই হামজা বলতে হবে, এখানে ওয়াও হামজা বলা যাবে না। ঠিক আছে, এবং আরবিতে বেশিরভাগ সময় এই ওয়াও এর ওপরে আর ইয়া এর ওপরে, এই দুইটা হরফের ওপরে আপনার এরকম হামজা পাবেন। ঠিক আছে, অর্থাৎ যখনই দেখবেন কোনো হরফের উপরে হামজা এসে বসে আছে, তখন ওই টোটাল হরফটার নামই বলতে হবে হামজা। কি বলতে হবে সবাই বলেন, টোটাল নামটাই কি বলতে হবে? হামজা। হামজা। হামজা বলতে হবে, সবাই এটা লিখে নেন যে এইগুলোকেও হামজা বলে। ঠিক আছে, তাহলে হামজা এরকম আসতে পারে ছোট্ট করে, তারপরে কি হতে পারে, এর মুয়াবের উপর আসতে পারে, ইয়া এর উপর আসতে পারে। ঠিক আছে, এবার আলিফের উপরেও আসতে পারে, এই যে আলিফের উপরেও এইভাবে আসতে পারে। ঠিক আছে, এই এই কয়টা আকৃতি লিখে রাখেন, এইভাবে হামজা আসবে। ঠিক আছে, আমি আবার একটু দেখাই দিচ্ছি, আমি ক্লিয়ার জায়গায়, এই ছোট্ট করে হামজা সবসময় ছোট্ট থাকবে, এটা কিন্তু বড় হবে না। আচ্ছা, এরপরে মাঝে কোনটা আসবে, যে মাঝে এটা আসবে, যে কোনা মাথা করে এটা আসবে, আর শেষে তো এইটাই আসবে। হামজা শুরুতে কখনো এইভাবে আসে না, হামজা শুরুতে আসলে এরকম আলিফের উপরে আসবে। ঠিক আছে, আলিফের উপরে আসবে, এটা সবসময় মনে রাখবেন। আচ্ছা, আর কোন ভাবে আসতে পারে, এরকম ওয়াও এর উপরে আসবে, তো তখন এটা পুরোটাই আমি হামজা বলবো। আবার ইয়া এর উপর আসবে, এটাকে আমরা হামজা বলবো। ঠিক আছে, অথবা এই আলিফ ভার্সন যেটা শেষে বসে আলিফ, এটার উপরে আসতে পারে। এই কয়েকভাবে হামজা আসতে পারে, আপনারা এই হামজাগুলো লিখে রাখেন যে এই ছোট্ট হামজাটা এইভাবে আসবে। সবাই একটু খাতায় লিখে রাখেন। জি, উর্মি আপু হ্যান্ড রাইজ করেছেন, জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আসলে ওয়ালাইকুম এই যে আসসালাম। হামজার বিষয়টা কিন্তু আমাদের প্রথম ক্লাসে আগের ভাইয়া নিয়েছিলেন। এটা দেখলাম যে অনেকে আসলে হয়তো মনে করতে পারেন না, এই জন্য। আচ্ছা আচ্ছা, তাও এটা তো পড়ানো হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা পড়ানো আচ্ছা, হয়েছে, এটা কোনো আমাদের সমস্যা নেই, আমরা আলোচনা করছি, আরো সবাই ক্লিয়ার হলো, আবার একটু হ্যাঁ, জানলো। ধন্যবাদ আপনার ভালো জানানোর জন্য। ভালো হয়েছে। এটা যে উপরে হামজা বসলে ওটার ওই মেন অক্ষরের এটা উচ্চারণ হয় না, জি 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 সেক্ষেত্রে তোমাদের হামজা জি হিসেবে উচ্চারণ হবে। জি, ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা কিন্তু মোটামুটি সব হরফ চিনে গেলাম, ঠিক আছে, এবং হরফের মাথা দেখে চেনা যায়। আমি আরো কয়েকটা হরফ দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এই যে তিন মাথা, ঠিক আছে, এই তিন মাথাটা, এই তিন মাথাটা হচ্ছে সিনের মাথা। আমি একটু বড় হাতের অক্ষরটা লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এই মাথাটুকু কেটে নিতে হবে, এই মাথাটুকু কেটে নিয়ে এটা শুরুতে বসবে এইভাবে, মাঝে যদি বসে তাহলে এরকম তিনটা মাথা থাকবে, এটা হচ্ছে মাঝে বসবে, আর বড়টা শেষে বসবে। যদি এই তিন মাথার উপরে তিনটা নুক্তা বসাই দিই, তাহলে হয়ে যাবে শিন, তাহলে তখন শিন হয়ে যাবে। তাহলে তিনটা মাথার উপরে তিনটা নুক্তা বসাই দিলে কি হরফ হবে, সবাই একটু বলি, তিনটা মাথার উপর তিনটা নুক্তা বসাই দিলে কি হবে? তিন। শিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার আসুন, এই যে এটা এটা কি হরফ সবাই বলুন তো। তাহলে এটার আমরা এতটুকু কেটে নিব, কেটে নিয়ে এই যে চ্যাপ্টা করে গোল যদি বসে, এটা হচ্ছে শুরুতে বসবে, মাঝে যদি বসে তাহলে এরকম চ্যাপ্টা গোল হয়ে এভাবে বসবে, আর শেষে তো বড়টাই বসবে। এই যে শুরুতে বসবে এইভাবে, মাঝে বসবে এইভাবে চ্যাপ্টা গোল মতো, ঠিক আছে, একটু চ্যাপ্টা গোল।
এবং এটার উপরে যদি আমরা একটা নুক্তা বসায় দিই হয়ে যাবে বদ। কি হয়ে যাবে সবাই একটু বলি, কি হয়ে যাবে? ও বদ। হ্যাঁ, এই দদের উচ্চারণ আপনাদেরকে বলেছে যে কখনো জদ হয়ে যায়, কখনো দদ হয়ে যায়, যেটা মাখরাজ থেকে আসবে ওটাই হবে, ঠিক আছে? ওটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আহ, জি জাহিদুর রহমান ভাই হ্যান্ড রেজ করেছেন। জি জি, আপনাকে আনমিউট হতে হবে, আপনাকে আনমিউট হওয়ার রিকোয়েস্ট পাঠানো হয়েছে। জি জাহিদুর রহমান ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি যদি কিছু বলতে চান তাহলে আনমিউট হতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, সিন কয় আলিফ টেনে পড়তে হবে? সিন আমরা 3 আলিফ বা 4 আলিফ টেনে পড়তে পারি, দুটাই পড়া যাবে। 3 আলিফ এবং 4 আলিফ দুইটাই দেওয়া যাবে, ঠিক আছে? সিন, ঠিক আছে? জি ঠিক আছে, সিন 3 আলিফও দেওয়া যাবে, 4 আলিফও দেওয়া যাবে। আপনাদের বইতে আচ্ছা ঠিক সম্ভবত আছে, 3 আলিফ অথবা 4 আলিফ দেওয়া আছে, তাই না? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এবার কয়েকটা হরফ দেখি। একটা হরফ দেখেন আইন আছে, এই হরফটা একটু গুরুত্বপূর্ণ। এই যে আইন, এখানেও এর মাথা কেটে নিব। মাথা কেটে নিয়ে এই যে আমি প্রথম বসবে এই এই মাথাটা। এখন অনেকের প্রশ্ন থাকে এই মাথাটার সাথে মিল আছে হামজার। দেখেন হামজা সবসময় মিনি বসবে, মিনি সাইজ। আর এরকম বড় যখন হবে তখন এটা কিন্তু আইন। এই জিনিসটা সবাই মনে রাখবেন যে হামজা সবসময় ছোট্ট থাকে আর আইনের মাথা বড় থাকবে। এটা হচ্ছে শুরুতে বসে। এখন আইন মাঝে কেমন বসে? আইনের মাঝের মাথাটা বানাতে হবে, এটা আসলে এই মাথা দিয়ে আর হবে না। সেটা কেমন? এই যে কিছুটা এইভাবে বসবে, এই কিছুটা এইভাবে বসবে, অর্থাৎ 3 কর্নার থাকবে। এরকম ভাবে আসতে পারে, কখনো এইভাবে আসতে পারে। 3টা কোণা থাকে, একটা কোণা, একটা কোণা, একটা কোণা। 3টা কর্নার মতো থাকে, অথবা একটু এক পাশ রাউন্ড শেপও হতে পারে। এই দুই শেপ হচ্ছে মাঝে বসবে। এই আইনের যে শেপ দেখালাম এটা হচ্ছে মাঝে বসবে, এটা বানাতে হয়। এটা এই মাথাটা আসলে আমাদের এই আইনে যে মাথা আছে কেটে নেওয়া, এটা বসবে না। এই মাথাটা আমাদেরকে বানাতে হয়েছে। এটা সবাই মনে রাখবেন যে এটা মাঝে বসে। আবার এই আইনটাই কখনো কখনো শেষেও আসতে পারে। কেমন? এই যে এইভাবে এসে লেজটা বড় করে দিতে হবে, এটাও আইন। আবার কখনো কখনো এটাও আইন শেষে বসবে, দুইটাই বসতে পারে। এটা একটু সবাই মনে রাখবেন যে আইন শেষে দুইভাবে আসতে পারে। অর্থাৎ মাঝের আইনের শেষে যদি আমি লেজ বাড়িয়ে দিই, বড় করে দিই, এটা আইন হয়ে যাবে, শেষে বসবে, শেষে বসবে এটা। এই হচ্ছে পজিশন। তো মোটামুটি এই হচ্ছে হরফ, আপনারা মোটামুটি হরফ সব চিনে গিয়েছেন। আমি যদি র এর কথা বলি, র এবং সা, তো র এইভাবে থাকে, এইভাবে। দাল এবং র এর মধ্যে পার্থক্য কি দেখেন, এটা একটু অনেক সময় কনফিউশন লাগে। দালের মাথা উঁচু থেকে লেখা শুরু হয় এবং এটা এইভাবে এসে এরকম হয়ে যায়, এই। আর র এর মাথাটাই শুরু হয় নিচে থেকে, যে আরো নিচে চলে যায়। আমি যদি এখানে একটা দাগ দেই, আপনাদের যদি বোঝানোর ক্ষেত্রে আমি যদি একটা দাগ দিই, এই দেখেন এখানে দাগ দিলাম, ঠিক আছে? দেখেন রটা আমরা নিচে থেকে শুরু করে আরো নিচে পাঠিয়ে দিয়েছি। আর ডালটার মাথা শুরু হয়েছে এই জায়গা থেকে শুরু করে এসে নিচের থেকে এসে আবার গোল হয়ে গিয়েছে। এই হচ্ছে দাল এবং রয়ের পার্থক্য, ঠিক আছে? তো এখন যদি নুক্তা বসায় দিই, জাল হয়ে যাবে দালের উপর, আর রয়ের উপর নুক্তা দিয়ে দিলে ঝা হয়ে যাবে। এবং দাল এবং র, ঝা এগুলো শুরুতেও যেমন বসবে, মাঝেও তেমন বসবে, শেষেও তেমন বসবে, এগুলোর ভিতরে কোনো পার্থক্য নেই। অনুরূপভাবে ত আছে, ত ত শুরুতেও যেমন বসবে, মাঝেও যেমন বসবে, শেষেও তেমন বসবে। এগুলোর ভিতরে আপনি কোনো পার্থক্য পাবেন না। শুরু, মাঝে, শেষে একই রকম আকৃতি থাকবে, মানে অর্থাৎ আপনার এরকম লম্বা টান দিয়ে এরকম গোল থাকবে। ডাল হয়তো পাশে এরকম একটা লম্বা টান থাকতে পারে, এছাড়া আর কিছু না, ঠিক আছে? এইভাবে আসবে। তো মোটামুটি আমরা হরফগুলো চিনে ফেলেছি, সবাই চিনেছি না? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা আমাদের কোরআনের পাঠশালার সেই বইটাতে একটু যাব, যে আমরা যে হরফগুলো চিনলাম সেই হরফগুলো একটু দেখে আসি, যে আমরা যে আলোচনা করলাম এতক্ষণ ধরে সেগুলোর সাথে মিল আছে কিনা। চলুন আমরা একটু দেখে আসবো ইনশাআল্লাহ। আমরা একদম শুরু থেকে চলে যাচ্ছি, আমরা শুরু থেকে দেখে আসি হরফগুলা। এবং আমি বলেছি যে হরফগুলার মাথা দেখে চিনতে হয়। তো আলিফ শুরুতে এরকম বসবে, প্রথম রূপে যে দেখা যাচ্ছে, মাঝে এরকম বসবে, এইভাবে আপনারা শিখেছেন। এবার দেখুন এই যে বায়ের ডান মাথা দিয়ে আমরা লিখেছি, এবং এই যে কর্নার মাথা দিয়ে বা কোনা মাথা বা এক দাঁত যেটাকে বলি সেটা দিয়ে যে আছে, পরপর 3টা দেখেন একই রকম ভাবে লেখা আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানেও এখানেও দেখেন হা জিম, এটার মাথা কেটে নেওয়া যায়, এই যে এতটুকু মাথা, এই যে মাথা এতটুকু, এই মাথাটা কেটে নিয়ে বসায় দিয়ে নুক্তা চেঞ্জ করা হয়েছে, শুধু জিমের নিচেও এক নুক্তা আছে, হা খালি খর ওপর এক নুক্তা, ব্যাস। এই মাথাটাই মাঝে বসবে,
এই মাথাটা মাঝে বসবে, শেষে যে বড় হাতেরটা আছে শুধু জাস্ট এটা লেখা হয়েছে শুধুমাত্র একটা হরফ জয়েন করার জন্য, জাস্ট একটা হরফ জয়েন্টের জন্য এই টানটা দেওয়া, বাকি বড় হাতের হরফটাই শেষে বসেছে। আর এই যে মাথাটুকু, এই মাথাটুকু দিয়েই কিন্তু আমরা কি বানিয়েছি, এটাকে নুক্তা বসিয়ে জিম বানিয়েছি, নুক্তা মুছে দিয়ে হা বানিয়েছি, এবং আমরা ওপরে নুক্তা দিয়ে খ বানিয়েছি। তাহলে এখানে কোনো সমস্যা আছে আপনাদের? এই তিনটা হরফে জিম হা খতে কোনো সমস্যা আছে? ওকে, এবার আমরা চলে যাচ্ছি, নিচে চলে যাচ্ছি, দাল আমরা দেখি। আমরা দাল দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা দাল দেখতে পাচ্ছি এবার। যে দাল কিরকম, এই যে দাল এরকম এইভাবে লিখতে হয় দাল। ঠিক আছে, এই যে শুরুতে বসবে, এই দালটাই একটু ঘুরাই দেওয়া হয়েছে, একটু জাস্ট এরকম ছিল, একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে একটা হরফ অ্যাটাচ হবে বিধে একটা টান দেওয়া হয়েছে, দুটো একই জিনিস। এবার নুক্তা বসাই দিলেই জাল হয়ে যাবে, এরপরে র, র একই জিনিস। ঠিক আছে, শুধু জাস্ট এখান থেকে টান দেওয়া হয়েছে একটা হরফ অ্যাটাচ করার জন্য আর একটা হরফ জয়েন করার জন্য, এই হচ্ছে বিষয়। এগুলো আপনারা চিনতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। সিন, সিন চেনা যাবে তিন মাথা দেখে। এই যে তিন মাথা, এই যে তিনটা মাথা, 1 2 3, তিনটা এরকম কোনা মাথা, 1 2 3। ঠিক আছে, এটাই শুরু মাঝে শেষে সব জায়গায় আপনি এই তিন মাথা পাবেন। তিন মাথা পেলেই সিন, আর এই তিন মাথার উপরে নুক্তা হলে হয়ে যাবে শিন, হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা কি শিখেছিলাম? সদ এবং দদ, এই যে চ্যাপ্টা গোল, এই যে চ্যাপ্টা গোল মাথা, এই যে মাথাটা, এই যে সেই মাথাটাই সেট আপ করে দেওয়া হয়েছে, প্রথমে বসে গিয়েছে। ঠিক আছে, মাঝেও এই মাথায় আছে এই যে চ্যাপ্টা গোল, চ্যাপ্টা গোল। ঠিক আছে, এবং শেষে বড় হাতেরটা বসে গিয়েছে, ব্যাস। আচ্ছা, ত, ত একদম শুরুতেও যেমন বসবে, মাঝে যেমন, সব জায়গায় একই রকম থাকবে, কোনো পার্থক্য নাই। ত জ একই জিনিস, শুধু নুক্তা আমরা চেঞ্জ করে দিব, মানে নুক্তা দিব। এরপর আইন, এই যে আইনের এই যে এতটুকু কেটে নিয়ে আমরা এই যে আইন বানিয়েছি, এই আইনটা আমাদেরকে বানাতে হয়েছে, মাঝের আইনটা। আর এই আইনের ওপরে নুক্তা দিলেই গইন হয়ে যাবে। এরপর আসছে ফা কফ, এই যে গোল মাথা আসছে, বা গোল মাথা, এই যে গোল মাথা, এই গোল মাথাটুকু কেটে নেওয়া হয়েছে, যে গোল মাথা, গোল মাথার উপর এক নুক্তা দিলে ফা, দুই নুক্তা দিলে কফ হয়ে যাবে। এক নুক্তা দিলে ফা, দুই নুক্তা দিলে কফ হয়ে যাবে। আচ্ছা, এবার আসছে কাফ। কাফের মাথাটা ডান দিকে বাঁকানো থাকে, কাফের মাথা ডান দিকে বাঁকানো থাকে, সবাই একটু পড়ি। কাফের মাথা ডান দিকে বাঁকানো থাকে, সবাই। কাফের মাথা ডান দিকে বাঁকানো থাকে, কাফের মাথা ডান দিকে বাঁকানো থাকে। কাফের মাথা ডান দিকে বাঁকানো থাকে। ওকে, মাশাআল্লাহ। তাহলে শুরুতে যেটা বসে বা মাঝে যেটা বসে আমরা দেখতে পাচ্ছি এস এর মতো, এই এস থাকলে বুঝতে পারবেন যে কাফ। আর শুরুতে যখন বসবে এরকম মাথা বাঁকানো থাকবে, কিছুটা বকের মাথার মতো বড় মাথা, এরকম ডান দিকে বাঁকানো থাকলেই বুঝবেন, যেখানে আসুক, শুরুতে আসুক, মাঝে আসুক, শেষে আসুক, যেখানে আসুক না কেন, মাথা এরকম বড় করে বাঁকানো থাকলে বুঝতে হবে যে এটা কাফ। এবং এই কাফটা বাংলা ভাষায় আছে, কিন্তু এই কফের সাউন্ডটা কিন্তু বাংলা ভাষায় নাই, এটা কিন্তু মোটা সাউন্ড করে পড়তে হয়, এটা অ্যারাবিয়ান সাউন্ড। এরপরে লাম, লামেরও আমরা লেস কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে এই অংশটুকু আমাদের প্রয়োজন ছিল, এই যে এই অংশটুকু, আমরা সেই অংশটুকু এই যে নিয়ে আসছি শুরুতে, এবং এই মাঝে লম্বা টান দিয়ে দুই পাশে, এই যে এই পাশেও চলে গেছে, এই পাশেও চলে গিয়েছে, অর্থাৎ এটাই ছিল, শুধু এখান থেকে আমরা একটা ডান দিকে একটা টান দিয়ে দিয়েছি, এটা মাঝে বসে, শেষে বড় হাতের হরফটা বসে। এরপর আসছে মিম। মিমের কেমন করে লেখা হয়? মিম এই যে গোল করে এভাবে লেখা হয়, শুরুতেই বসে এভাবে, মাঝে বসে এই যে কর্নার মাথা, এটা দিয়ে নিচে একটা গোল দিয়ে দিলে মিম হয়ে যায়। ওই যে কর্নার মাথা আমরা শিখেছি, ওটা দিয়ে আরো একটা হরফ লেখা যায়, 6টা তো বলেছি, মিমকে ইনক্লুড করলে 7টা হয়ে যায়। এটাও লেখা যায়, এই যে মাঝেরটা, এই যে এইভাবে দিলে মিম হয়ে যায়। এবং লাস্টে এইভাবে বসে গোল, একটা গোল থাকবে, গোল থেকে এরকম হয়ে যাবে মিম। নুনের ওপর এক নুক্তা, এই যে ডান মাথার উপরে লেখা রয়েছে, কর্নার মাথার উপর যেটা রয়েছে মাঝে বসবে, শেষে বড় হাতেরটা বসবে। এরপরে ওয়াও, সে ওয়াও শুরু মাঝে শেষে সব জায়গায় একই রকম থাকবে, এই যে সব জায়গায় একই রকম থাকবে। হা, হা শুরুতে এইভাবে বসে, কিভাবে বসে, এই যে এইভাবে হয়ে মাঝে একটা গোল দিতে হয়, এই যে এইভাবে বসে, এই যে শুরুতে বসে, এটা মাঝে যেটা বসে সেটা নিচে, ওপর নিচে দুই জায়গা গোল থাকবে, ওপর নিচ দুই জায়গা গোল থাকবে যদি মাঝের যে হাটা আসবে, এটাকে বলা হয় ছোট হা, এটার নাম হচ্ছে ছোট হা। আর এই যে এরকম একটা হা আছে, এটার নাম হচ্ছে বড় হা। হ্যাঁ, কেন এরকম নাম রাখা হলো? কারণ এটা হচ্ছে দেখতে বড়, এই জন্য এটার নাম বড় হা। আর এটা দেখতে সবসময় ছোট, এ সবসময় ছোট হয়ে আসবে, এই জন্য এটার নাম ছোট হা। ঠিক আছে, এখন এই বড় হা যেটা আছে, এটা হচ্ছে অ্যারাবিয়ান সাউন্ড, অ্যারাবিয়ান আরব দেশ থেকে এসেছে। আর এই হাটা হচ্ছে বাংলা ভাষার হা, আপনি বাংলায় যে হা, হি, হু বলেন, সেটাই হচ্ছে এই হাটা। সুতরাং এই হা পড়ার সময় আপনার গলায় কোনো চাপ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এই যে হাটা আছে, এই হাটা পড়ার সময়, অর্থাৎ বড় হাটা পড়ার সময় কণ্ঠের মাছ থেকে সামান্য চেপে পড়তে হবে, হ্যাঁ এইভাবে পড়তে হবে, হ্যাঁ।
হা, এইভাবে পড়তে হবে। শেষে যে হাটা দেখছেন এটা হচ্ছে কিছুটা ইংরেজিতে ছোট হাতের এর মতো দেখতে, ঠিক আছে? ছোট হাতের এর মতো দেখতে, এটা শেষে বসে। এরপরে আসছে সেই গোলতা। গোলতাটা কি আমরা শিখেছিলাম? বলেন, গোলতা কি আমরা শিখেছি আজকে? জি। জি হ্যাঁ, এই গোলতাটা সবসময় শেষে বসবে। এই বড় হাতেরটা এখানে আছে, এই যে এই হাটা, এই হাটার উপরেও নুক্তা দিয়ে দিলে গোলতা হয়ে যাবে। এই যে শেষে যে হাটা বসে, এই হাটা আল্লাহর ভিতরে আছে। আমরা যদি আল্লাহ লিখি এখানে, আমরা যদি আল্লাহ লিখি, যে আলিফ লাম, এই আরেকটা লাম, এই যে হা, এই যে এই হাটা, এই হাটা রয়েছে আল্লাহর ভিতরে, ঠিক আছে? এই এরপরে হামজা আসছে, এই যে আলিফ, এই যে দেখা যাচ্ছে হামজা, এই যে ইয়ার উপরে আসছে, তাহলে এটা হচ্ছে হামজা। টোটালটাই হামজা, হামজা হামজা হামজা। তাহলে হামজা চিনতে কোনো অসুবিধা আছে আপনাদের? হামজা কি নিচেও বসবে? আচ্ছা, হামজা যদি নিচে বসে, হ্যাঁ হামজা নিচে বসবে। যখন উপরে বসবে বুঝতে হবে এটাতে পরে জবর আছে, আপনাদের শেখানো হবে জবর আছে। আর যখন নিচে বসবে বুঝতে হবে নিচে জের আছে, ঠিক আছে? এই হামজা উপর নিচে অনেক কোরআন শরীফে দেখবেন উপর নিচে লেখা আছে, যখন উপরে থাকে বুঝতে হবে এটা জবর, মানে আকার দিয়ে পড়তে হবে। জের থাকলে, আজকে এই আলোচনাটা আমরা করবো একটু পরে ইনশাআল্লাহ, যে জবর জের পেশ দিয়ে কিভাবে পড়তে হয় ইনশাআল্লাহ। তো ওখানে গেলে ইনশাআল্লাহ আপনাকে বোঝানো হবে ইনশাআল্লাহ এই বিষয়টা। হ্যাঁ, হামজা উপর নিচে বসে। জি, আলিফের উপর নিচে বসবে, অন্য কোনো হরফে না আসুক, আলিফের উপর নিচে, এবং ওয়াও এবং হামজা এটা উপরেই থাকবে, এটা নিচে বসবে না কখনো। এরপরে সর্বশেষ হরফ আছে ইয়া। ইয়ার নিচে দুই নুক্তা, এই যে আমরা বায়ের ডান মাথা দিয়ে লিখেছিলাম সেটা আছে এখানে, মাঝে কর্নার মাথা দিয়ে লিখেছিলাম সেটা আছে, এবং লাস্টে এই যে ইয়ার নিচে দুই নুক্তা আছে। ইয়া কখনো কখনো নুক্তা ছাড়াও হতে পারে, শুধু এই চিহ্নটা যদি থাকে সেটাও ইয়া, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। যখন, এখানে বলে রাখি, যখন ইয়াটা শুধু লেখা হয়, পড়া হয় না, তখন কোনো নুক্তা দেওয়া হয় না। কিন্তু যখন ইয়াটা বানান করে পড়া হয় তখন নুক্তা দেওয়া হয়, ঠিক আছে? তো এই জন্য দুই ভাবেই দেখবেন আরবিতে কোরআন শরীফের ভিতরে ইয়া আছে, অর্থাৎ নুক্তা আছে অথবা নুক্তা নাই, ঠিক আছে? এই আকৃতিটাতে, সুতরাং দুটাই ইয়া, ঠিক আছে? দুইটাই আসবে। একটা হচ্ছে পড়ার জন্য আসে, আর একটা হচ্ছে লেখার জন্য আসবে, কিন্তু পড়তে হবে না এই জন্য আসবে। তাহলে আপনারা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সবাইকে হরফ ভালো করে চিনেছেন? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের আপনাদের প্র্যাকটিস, এখন চিনেছেন, এখন আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের ক্ষেত্র কোথায়? এই যে, যে এই দেখুন শুরুতে, মাঝে, শেষে কিভাবে আকৃতিতে আসে সেগুলো এখন সব অ্যাটাচ করে লেখা আছে, এখানে সব অ্যাটাচ করে লেখা আছে। এগুলো তো অ্যাটাচ করে একটা শব্দ হবে, তাই না? তো অ্যাটাচ করে লেখা আছে, এইখান থেকে আপনাকে হরফ ভালো করে চিনতে হবে। আপনি যদি এই হরফগুলা ভালো করে চেনেন, পড়তে পারেন যে কি কি হরফ আছে, তাহলে আপনি হরফ, বোঝা যাবে আপনি হরফ সব চিনে গিয়েছেন, ঠিক আছে? আচ্ছা, আমি এক দুজনকে একটু ধরে দেখি যে আপনারা কিরকম ভাবে হরফ চিনেছেন। জি, আব্দুর রহমান ভাই, আপনি একটু আনমিউট হন। জি, আব্দুর রহমান ভাই, আপনি একটু আনমিউট হতে হবে। দেখুন, আপনাকে আনমিউট হওয়ার রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আব্দুর রহমান ভাই হয়তো বুঝতে পারছে না যে কিভাবে আনমিউট হতে হয়। আচ্ছা, আমরা আরেকজনের কাছে যাচ্ছি। ফারহানা আপুর কাছে যাই একটু। ফারহানা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ফারহানা আপু, আপনি আমাকে এই এই শব্দটার ভিতরে কি কি হরফ আছে আমাকে একটু পড়ে শোনান, কি কি হরফ এখানে আছে? মিম, শিন, লাম। এই তো একটা ভুল ধরা পড়ে গেল, এটা একটু সবাইকে বুঝাই দিই একটু, হ্যাঁ? দেখুন, মাঝে যে হরফটা আছে, তিন নুক্তা দেখলে শিন বলবেন না। তিন নুক্তা কিন্তু আরবিতে দুইটা হরফে আছে, ঠিক আছে? যখন আপনি তিন মাথা, যখন আপনি তিনটা মাথা, এই তিনটা মাথার উপরে তিনটা নুক্তা পাবেন তখন শিন বলবেন। কিন্তু তিন মাথা যদি না থাকে তাহলে সা বলতে হবে, সা। তাহলে এখানে দেখুন তো তিন মাথা কি আছে ফারহানা আপু? জি না, সরি, তাহলে এটা কি, আমি এটা এটা কি, খেয়াল করি নাই। এটা কি সা বলবো নাকি শিন বলবো? সা। সা হবে। যখন তিন মাথা আপনি দেখছেন না, এক মাথার উপরে তিনটা নুক্তা আছে, সা। আর তিন মাথার উপরে যখন থাকবে তখন সেটাকে শিন বলতে হবে, ঠিক আছে? জি। ওকে, ঠিক আছে। এরপরে আমি আরো একজনের কাছে যাব। আহ উর্মি আপু। জি। জি, আপনি আমাকে একটা শব্দ শোনান, আমি একটু শুনি। এই শব্দটা আমাকে একটু পড়ে শোনান যে এখানে কি কি হরফ আছে। ফা, আইন, লাম, তা। মাশাআল্লাহ, 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 সুন্দর হয়েছে। তাহলে আশা করছি আপনারা হরফ চিনে গিয়েছেন। এখন আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আপনাদের কাজ হচ্ছে এবার প্র্যাকটিস করা। আপনি যেটা চিনতে পারবেন না ওইটা আপনি চিহ্নিত করে রাখবেন,
ওইটাই আপনি কি করবেন, উস্তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে উস্তাদ আমি এই হরফটা তো চিনতে পারছি না, আমাকে আবার চেনান। কিন্তু আপনার নিজে চেষ্টা করতে হবে। আমরা যদি সব পড়াই দিই তাহলে তো আপনি নিজে চেষ্টা করবেন না। সব আমরা এই জন্য পড়াবো না, এগুলো আপনি নিজে কি করবেন, চেষ্টা করবেন, যেটাতে বেঁধে যাবে আপনি ওটা চিহ্নিত করে রাখবেন, ওইটা আপনি উস্তাদের হেল্প নিবেন। যদি চিনতে না পারেন আপনি ওই চার্টে চলে যাবেন, যখনই দেখা যাচ্ছে আপনি চিনতে পারছেন না আপনি ওই চার্টে চলে যাবেন, এবং আমরা কিভাবে বুঝিয়েছি হরফগুলা, সেই হরফগুলো আপনি কি করবেন ওইভাবে মনে করে আপনি বোঝার চেষ্টা করবেন। তারপরে যদি না হয় আমরা আছি। এইগুলো আপনাদের নিজেদের কি করতে হবে, এগুলো চেষ্টা করতে হবে, উস্তাদরাও আপনাদের ধরবে পড়া, ঠিক আছে, আপনারা তখন বলবেন। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা জিনিস শিখবো, সেই জিনিসটাতে আমরা আবার হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা হরফ চেনা শিখে গিয়েছি। এখন শুধু হরফ চিনলে তো আর আরবি পড়া যাবে না। আরবি পড়তে গেলে ঠিক আমরা বাংলা ভাষা দিয়ে চিন্তা করি যে আমরা যদি ক খ গ ঘ শিখি, তা শুধু ক খ গ ঘ দিয়ে তো আর বাংলা পড়া যায় না। বাংলা পড়তে গেলে কি কি লাগে আমি একটু দেখাই। বাংলা পড়তে গেলে আমাদের লাগে হচ্ছে আকার লাগে, তারপরে আমাদের লাগে হচ্ছে কি রস্যিকার লাগে, তারপরে আর কি লাগে, আর কি লাগে, রস্যুকার লাগে, এরকম আরো অনেক কিছু আছে, তাই না? এইগুলো ছাড়া কি আমরা বাংলা পড়তে পারবো বলেন? শুধু কি ক খ গ ঘ পড়ে কি বাংলা পড়া যাবে? যাবে না, না না যাবে না। হ্যাঁ, তাহলে আমাদের আকার রস্যিকার রস্যুকার দীর্ঘকার এগুলো দিয়ে আমাদের কি করতে হয়, বাংলাটাকে পড়তে হয়। ঠিক সেম সেম ভাবে আরবিতেও, আরবিতেও এই সিস্টেম। এতক্ষণ ধরে আপনারা হরফ চিনেছেন, এখন সেই হরফগুলো পড়তে গেলে ঠিক আরবিতেও আকার রস্যিকার আর রস্যুকার এই তিনটা জিনিস আছে আরবিতে। আরবিতে একার ওকার ওকার নেই, আছে মাত্র তিনটা জিনিস, একটা হচ্ছে আকার, আরেকটা আছে রস্যিকার, আরেকটা আছে রস্যুকার। এখন সেগুলো কিভাবে আমরা বুঝবো সেটা আমরা এখন শেখাবো। যদি কোনো দেখেন এরকম হরফের উপরে এরকম বাঁকা করে একটা চিহ্ন দেওয়া আছে, তাহলে এই হরফটা, এই চিহ্নটার নাম হচ্ছে জবর। এই জিনিসটার নাম হচ্ছে জবর। জবর, এই জবরটা যখন কোনো হরফের উপরে আপনি পাবেন তখন আপনি ওই অক্ষরটাকে বাংলায় আকার দিয়ে পড়বেন, একদম বাংলার মতো আপনি আকার দিবেন, ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন, যদি কোনো হরফের নিচে এরকম বাঁকা করে চিহ্ন দেখেন তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে জের। জের, এই জেরটা যখন কোনো হরফের নিচে আপনি পাবেন তখন ওটাকে রস্যিকার, একদম বাংলায় আপনি যে রস্যিকার দেন ঠিক ওই রস্যিকার দিয়ে পড়বেন, ঠিক আছে? আবার যদি কোনো হরফের ওপরে এরকম মাথা মোড়ানো এরকম একটা চিহ্ন দেখেন তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে পেশ। এই চিহ্নটার নাম হচ্ছে পেশ। এটা যখন থাকবে তখন আপনি বাংলায় ঠিক রস্যকার দিয়ে যেভাবে পড়েন ঠিক সেম সেইভাবে পড়বেন। চলেন এবার আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে চেনা যাবে। মনে করেন আমি এখানে একটা হরফ লিখলাম বা, এই বা জবর, তাহলে এই বা জবর কি হবে, এই যে আকার দিয়ে দিচ্ছি বা জবর বা। ঠিক অনুরূপ ভাবে আমি যদি এখন নিচে এরকম বাঁকা চিহ্ন দিই অর্থাৎ জের বা জের, তাহলে আপনি এটাকে কি করবেন, এটাকে আপনি রস্যিকার দিবেন, এই যে রস্যিকার লিখে আমি বি লিখে দিলাম। ঠিক অনুরূপ ভাবে যদি আমি এখন একটা এখানে এখানে একটা মাথা মুড়ানো এরকম দিয়ে দিই, মুছে দিয়ে আমি, আচ্ছা মাথা মুড়ায় দিয়ে এরকম একটা চিহ্ন, তাহলে এটা হচ্ছে কি করবেন আপনি, এটার নাম হচ্ছে পেশ, এই যে বা পেশ বু, তাহলে বা বি বু। তাহলে আরবিতে এই তিনটে চিহ্ন আছে, একটা হচ্ছে জবর, একটা হচ্ছে জের, আর একটা হচ্ছে পেশ। এই জবর জের পেশ অর্থাৎ এই একটা জবর একটা জের এবং এই একটা পেশকে একসাথে কম্বিনেশন করে বলা হয় হরকত, ঠিক আছে? জবর জের পেশ এই তিনটাকে একসাথে এটার নাম দেওয়া হয়েছে হরকত। তাহলে আমরা কি বলতে পারি, এক জবর এক জের আর এই এক পেশ, এই তিনটাকে কি বলে, হরকত বলে। হরকত, হরকত, সবাই একটু লিখে নিয়ে এই জিনিসটা, যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। সবাই একটু পড়ি আর লিখি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। সবাই পড়ি, এক এক জবর এক পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক পেশ এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক ওকে, এই হরকত অর্থাৎ একটা জবর যদি কোনো হরফের ওপরে থাকে অথবা একটা জের হরফের নিচে থাকে অথবা পেশ থাকে, তাহলে তখন এই হরকত গুলোকে তাড়াতাড়ি পড়তে হয়। এটাকে আপনি কোনো ধীরে পড়তে পারবেন না, আপনাকে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আমরা এভাবে বলতে পারি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বা তাড়াতাড়ি পড়তে হয়। সবাই আমরা একটু বলি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সবাই কয়েকবার, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের এক উচ্চারণ জবর তাড়াতাড়ি এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ
তাড়াতাড়ি করতে হয়। তারপর একদের এক পেশকে হরকত করলে হরকত বলে তাড়াতাড়ি হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ওকে, তাহলে আমরা যখন কোথাও একটা জবর পাবো, একটা জের পাবো, একটা পেশ পাবো কোনো হরফে, আমরা ওই হরফটাকে তাড়াতাড়ি উচ্চারণ করব। ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের কাছে জিজ্ঞাসা হচ্ছে জবরটা হরফের কোথায় থাকবে? বলুন তো, জবরটা হরফের কোথায় থাকবে? হরফের উপরে থাকবে, হরফের উপরে থাকবে। আচ্ছা, এবার জেরটা কোথায় থাকবে? হরফের নিচে, নিচে, আচ্ছা, পেশটা কোথায় থাকবে? উপরে। হরফের উপরে, নিচে। আচ্ছা, পেশটা দেখতে কেমন? বলুন তো, পেশটা দেখতে কেমন? ওয়াওয়ের মতো। পেশটা হচ্ছে মাথাটা মোড়ানো। মাথাটা কি? সবাই বলেন, পেশের মাথা কেমন দেখতে? মোড়ানো মোড়ানো। অনেক দেখতে মোড়ানো। মাথা মোড়ানো থাকবে। মাথা মোড়ানো থাকলে বুঝতে হবে যে এটা হচ্ছে পেশ। ঠিক আছে? তো চলুন এবার আমরা একটু বইয়ে যাব। বইয়ে যে আমরা একটু পড়বো। হ্যাঁ, আমাদের বইটাতে এবার চলে যায় যে আমরা যা আলোচনা করলাম সেগুলো ওখানে পাচ্ছি কিনা। আচ্ছা, এই যে আমরা এখন দেখতে পাচ্ছি হারকাত। তো হারকাত কাকে বলে? এখানে লেখা রয়েছে জবর জের পেশকে হরকত বলে, অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ঠিক আছে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটা আমি বলে দিয়েছি। এবং এখানে দেখুন, এখানে দেওয়া আছে হরকতের চিহ্ন, যে জবর কিভাবে আসবে। হরফের উপরে বাঁকা চিহ্ন, হরফের নিচে থাকলে জের, ঠিক আছে, এবং মাথা মোড়ানো থাকলে পেশ, এবং প্রত্যেকটার উচ্চারণ কেমন হবে? জবর থাকলে আকার দিতে হবে, জের থাকলে রস্যিকার দিয়ে পড়তে হবে, পেশ থাকলে রস্যুকার দিয়ে পড়তে হবে। ঠিক আছে? সুতরাং এখানে দেওয়া আছে যে জবর দিলে কি হয়ে যাবে? বা জবর বা, বা জের বি, বা পেশবু। ঠিক আছে? এইভাবে এইভাবে হরকত অক্ষরগুলোর সাথে যুক্ত হয়ে একটি নতুন উচ্চারণ গঠন করে। ঠিক আছে? এই নতুন উচ্চারণ গঠন করাই হরকতের কাজ, অর্থাৎ উচ্চারণ করে পড়া। এইবার আপনি বানান করে পড়া শিখবেন এক কথায়। ঠিক আছে? তো আমাদের এখানে চার্ট রয়েছে, এই যে চার্ট রয়েছে, চলুন আমরা একটু পড়ি কিভাবে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা আমি একটু, আচ্ছা কিভাবে পড়তে হবে? এই যে হরফটা, এটা বলুন তো কি? সবাই বলেন তো দেখি, এটা কি হরফ? কি উচ্চারণ হবে? সবাই একটু চেষ্টা করি। আচ্ছা, এতদিন আপনারা শিখেছেন আলিফ জবর আ, কিন্তু এখন থেকে এটা আর এইভাবে বলা যাবে না, এটা বলা ভুল। এটা বলতে হবে হামজা জবর আ। কেন? আলিফ সব সময় খালি থাকে। আলিফে কখনো চিহ্ন যদি আসে, তখন ওটার নাম আর আলিফ থাকে না, ওটাকে তখন হামজা বলতে হয়। ঠিক আছে? অর্থাৎ মনে করেন পানি, এখন পানিতে যদি আপনি চিনি মিশান, তাহলে ওটাকে আর পানি থাকে নাকি আমরা বলি শরবত? কি বলি বলেন? শরবত। এখন আপনি পানির সাথে ট্যাং মিশাতে পারেন, যাই হোক এটা শরবত হয়ে যাবে। ঠিক যখন আলিফটা সবসময় খালি থাকবে। আলিফ কখনো মানে মানে জবর জের পেশ এইগুলো আছে, এইগুলো যখন হবে না তখন ওটা আলিফ। কিন্তু যখনই আপনি এই আলিফেই জবর জের পেশ পাবেন, অথবা আরো যে চিহ্নগুলো আছে, মানে কোন একটা চিহ্ন আসা মানেই উনি আলিফ আর থাকবে না, উনি হয়ে যাবেন হামজা। কি বলতে হবে এখন থেকে তাহলে? হামজা জবর আ। কি বলতে হবে সবাই বলেন? হামজা জবর। হামজা জবর আ। হ্যাঁ, তাহলে আলিফে যখনই কোনো চিহ্ন পাবো, সেটা জবর জের পেশ হতে পারে, এরপরে আরো আসবে সাকিন আসবে, তারদিদ আসবে, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আসবে, অর্থাৎ কোন একটা চিহ্ন আসা মানেই ওই আলিফের নাম চেঞ্জ হয়ে যাবে হামজা। ঠিক যেমন পানিতে চিনি মিশালে শরবত হয়ে যায়, ওটার নাম আর পানি থাকে না। ঠিক এখন আপনাকে এটার নাম বলতে হবে হামজা। সবাই আমরা 5 বার পড়ি, হামজা জবর আ, হামজা জবর আ, সবাই হামজা জবর আ। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। আচ্ছা, এরপরে বা জবর কি হবে? বা। তা জবর তা, তা জবর তা। এইভাবে আপনি আকার দিয়ে দিয়ে আপনি সব কটা পড়বেন। ঠিক আছে? জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, একদম আপনি আকার দিয়ে বাংলার মতো আকার দিয়ে পড়বেন। কিন্তু একটা কথা আছে আবার, সেটা হচ্ছে আরবিতে কিছু হরফ আছে যে হরফে জবর আসলেও আপনি বাংলায় আকার দিয়ে উচ্চারণ করতে পারবেন না। সেই কয়টা জিনিস আপনাদের এখান থেকে শিখতে হবে। চলুন আমরা সেইগুলো ইনশাল্লাহ শিখবো এবার। সেইগুলোর জন্য আমরা আবার এখন হোয়াইট বোর্ডে চলে যাব। এটা আমাদেরকে শিখতে হবে যে কোন কোন অক্ষরে জবর আসলেও আমরা আকার দিতে পারবো না, আকার ছাড়াই আমাদের পড়তে হবে। ঠিক আছে? এর জন্য আমি এখানে একটা শব্দ লিখবো, এই শব্দটা সবাই আপনারা লিখে ফেলবেন খাতায়। ঠিক আছে? কি কি হরফ দেখেন আমি লিখছি,
এই যে জয়েন্ট করে লিখছি, এগুলো আপনাদের আস্তে আস্তে শিখতে হবে। হ্যাঁ, এই যে সবাই আগে এটা লিখে ফেলেন। খুস্স শব্দটার উচ্চারণ হবে খ সদ, মানে খুস্স। আমি একটু যা লিখছি ঠিক সেভাবে লেখেন আপনারা, ঠিক আছে? তাহলে আপনার পরে এটা বুঝতে পারবেন। নেন, খুস্স এই শব্দটা লেখেন, ঠিক এই শব্দটা আপনারা লিখবেন। খুস্স শব্দটার উচ্চারণ হচ্ছে খুস্স। এরপরে হচ্ছে এরপর হচ্ছে দগতিন, এই শব্দ দুটো লেখেন। আরেকটা লিখতে হবে কিল, এটা আপনারা নিচে করে মানে ওপর নিচ করে লিখবেন। আমি একটু সাইডে করে লিখছি যে এক জায়গার ভিতরে জন্য দেখাতে পারি। আর একটা লিখবেন র, শুধু র। তাহলে খুস্স দগতিন কিল আর র, এইটা আপনারা কি করেন, এরকম ভাবে লাইন দিয়ে লিখে ফেলেন। খুস্স দগতিন কিল আর র। খুস্স, আমার সাথে সাথে সবাই একটু পড়েন। খুস্স দগতিন কিল, সবাই খুস্স দগতিন কিল। উচ্চ জগতিন কিন, জগদিন উচ্চ জগতিন কিল, কফ জজের কিল। হ্যাঁ, খুস্স দগতিন, এটা দদ গইন ত, দগতিন কিল আর র। সবাই খুস্স দগতিন কিল র। উচ্চ জগদিন, উচ্চ জগদিন। হচ্ছে না ওকে, সবাই লিখে নেন, দরকার হলে স্ক্রিনশট দিয়ে নেন, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখেন মোট এখানে হরফ আছে 8টা। এই যে খ, সদ, দদ, তারপরে গইন, ত, কফ, জ, র। মোট কয়টা হরফ আছে এখানে? মোট কয়টা হরফ আছে? 8টা। মোট 8টা হরফ আছে। এইগুলো আপনি এমনি মনে রাখতে পারবেন না। এই যে যেভাবে লিখে দিলাম, এটা একটা ছন্দ। এই ছন্দ অনুযায়ী মুখস্থ রাখলে আপনি বের করতে পারবেন যে কি কি হরফ। তাহলে এইভাবে পড়তে হবে, খুস্স দগতিন কিজ র, খুস্স দগতিন কিজ র। সবাই একটু পড়ি, খুস্স দগতিন কিজ র। সবাই খুস্স দগতিন কিজ র। উচ্চ জগদিন র, উচ্চ জগদিন রদিন ত। আচ্ছা, খুস্স, এখানে দেখেন খ সদ আছে। আমি অন্য একটা কালারের পেন নিয়ে আসি এখানে। এই যে এটা হচ্ছে খ, এটা হচ্ছে সদ, এটা হচ্ছে দদ, এটা হচ্ছে গইন, এটা ত, এটা কফ, এটা জ, এটা র। টোটাল এখানে 8টা হরফ আছে। এই 8টা হরফকে এইভাবেই মনে রাখতে হবে, তা না হলে মনে থাকবে না। এই জন্য এইভাবেই পড়ানো হচ্ছে, খুস্স দগতিন কিজ র। এবার আসুন, এই হরফগুলো, এই যেখানে আমি যে 8টা হরফ লিখেছি, এই 8টা হরফই আরবিতে মোটা সাউন্ড করে পড়তে হয়। আর কোনো হরফ কিন্তু মোটা সাউন্ড হয় না। এই 8টা হরফই আপনি যখন পড়বেন আপনাকে মোটা আওয়াজ করে পড়তে হয়। কফের আওয়াজ মোটা করতে হবে আপনার, কোনো ত জয়ের আওয়াজ মোটা করতে হবে, দদের আওয়াজ মোটা করতে হবে, গয়নের আওয়াজ। এই যে আমি 8টা হরফ লিখেছি, এই 8টা হরফের ভিতরে এই এই রটা বাদে, এই রটা একটু এক্সেপশনাল। এই রটার আলোচনা পরে, আলোচনা এগুলো পরে আলোচনা হবে। এছাড়া এই যে 7টা হরফ লিখেছি, এটা জবর জের পেশ যেভাবে আসুক না কেন আপনাকে মোটা সাউন্ড করে পড়তে হবে। আর রতে যখন জবর আর পেশ থাকবে তখন মোটা হবে, জের থাকলে তখন পাতলা হয়। আর যখন রতে জবর আর পেশ থাকবে তখন, এই জন্য ওকে আলাদাভাবে লেখা হয়েছে। ওকে আলাদাভাবে লেখা হয়েছে কারণ ওটা দুইভাবে সাউন্ড হয়, একটা মোটা হয় একটা চিকন হয়। এই জন্য ওকে আলাদাই সবার থেকে আলাদা করে রাখা হয়েছে, ঠিক আছে? এই কারণে ওকে আলাদা করে রাখা। তো এই জন্য এই 7টা হরফ জবর জের পেশ যেভাবে আসুক না কেন মোটা সাউন্ড করতে হবে। এবং এই 7টা হরফ মানে এই টোটাল র মিলে 8টা হরফে জবর আসলে আপনি আকার দিতে পারবেন না, আকার দিয়ে উচ্চারণ করতে পারবেন না। খ জবর খ পড়তে হবে, সদ জবর স পড়তে হবে, দদ জবর দ পড়তে হবে, গইন জবর গ পড়তে হবে, ত জবর ত পড়তে হবে, কফ জবর ক পড়তে হবে, জ জবর জ পড়তে হবে, র জবর র পড়তে হবে। আপনি এখানে খা, সা, দা, গা, তা, কা, জা, র, রা এরকম পড়তে পারবেন না। এই জন্য এই 7টা অর্থাৎ টোটাল 8টা রটাকে ইনক্লুড করছি, কারণ র জবর হলে রই থাকবে, এই জন্য রটাকে নিয়ে আসা হয়েছে। এই 8টা হরফে জবর দিলেও আকার বাংলায় পড়া যাবে না। সবাইকে আমি বিষয়টা কি বোঝাতে পেরেছি? সবাইকে কি বিষয়টা বোঝাতে পেরেছি আমি? জি। খুস্স দগতিন হুজুর
তাহলে খতে জবর আসলে আমাকে খ পড়তে হবে, খা পড়া যাবে না। সদে যদি আমি এখন লিখছি, এই প্রত্যেকটা হরফ আমি আলাদা করে এবার লিখছি নিচে, হ্যাঁ। প্রথমে আছে খুস্স, খুস্সর ভিতরে কি কি হরফ আছে? খ আছে। আর কি হরফ আছে? সদ। এই যে এখন আমি যদি খতে জবর দিই তাহলে খ জবর খই থাকবে, এটা খা বলা যাবে না। এই যে খ জবর খই বলতে হবে, এটাকে আপনি আকার দিয়ে পড়তে পারবেন না, আকার দিলে ভুল। ঠিক আছে, আপনাকে খই পড়তে হবে। সদ জবর কি পড়তে হবে? আপনাকে সদ জবর সই পড়তে হবে, তাহলে খুস্স। এবার দগে তিনে কি আছে? দদ আছে, তাহলে দদ জবর কি হবে? দদ জবর দই থাকবে, এটা কখনো দা হবে না। এবার আছে গইন, গইন জবর কি থাকবে? গইন জবর গই থাকবে, এটা আপনি কখনো গা পড়তে পারবেন না। হ্যাঁ, অনেকে পড়ে গাইরিল, না গয়রিল, ওই যে গয়রিল মাগদুবি আলাইহিম, ওখানে গয় জবর গয় থাকবে। ঠিক আছে, তাহলে দগ তিন। এবার ত, ত জবর সবসময় কি থাকবে? ত জবর সবসময় ত থাকবে, এটা তা বলা যাবে না। এবার আছে জ, ঠিক আছে, জতেও কি থাকতে হবে? জতেও আপনি এরকম জ পড়বেন, জ। আর একটা কি আছে? কফ, কফ। এই কফ জবর সবসময় কই পড়তে হবে, এবং এই কফটা আওয়াজ মোটা হবে, এখানে যেন ব থাকে বাংলায়, কয় ব, মানে মোটা সাউন্ড করার জন্য। আর একটা কি? র, আরবিতে র জবর, এটাই আমাদের বেশিরভাগ ভুল যায়, সবাই রা পড়ে, এটা কিন্তু শুধু রই থাকবে। বিসমিল্লাহির রহমানির রাহিম এরকম পড়া যাবে না, বিসমিল্লাহির রহমানির রহিম, র হবে, র জবর র। এই যে 8টা হরফ আমি দেখালাম, এই 8টা হরফে আপনি জবর আসলে আপনি আকার দিয়ে পড়বেন না, বাকি যত হরফ আছে আকার দিবেন। কিন্তু এই 8টা হরফে কখনোই কি করা যাবে না? বলুন সবাই, কি করা যাবে না? আকার দেওয়া যাবে আকার না। দেওয়া যাবে না। আকার দেওয়া যাবে না। তো চলুন আমরা তাহলে এবার বইতে গিয়ে আমরা জবরটা পড়ে ফেলি, হ্যাঁ। জবরটা আমরা একটু পড়বো এবার, সবাই আমার সাথে সাথে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু পড়ি। হামজা জবর আ, সবাই হামজা জবর আ, সকলে। হামজা জবর আ, হামজা জবর জবর আ, আ, বা জবর বা, হামজা জবর বা আ, বা। জবর আচ্ছা, এরপরে বা জবর বা, তা জবর তা, সা জবর সা, এই 4টা সবাই পড়েন। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, সকলে একসাথে পড়েন। হামজা হামজা জবর আ, বা জবর জবর আ, বা। হামজা জবর বা আ, জবর বা, বা তা হামজা জবর জবর তা, আ, সা বা জবর জবর সা, বা, হামজা তা জবর আ, জবর তা, বা জবর তা জবর তা, বা, জবর সা। তা বা জবর তা, জবর সা হা, জবর সা। ওকে, এবার কি আছে? জিম জবর যা, হ্যাঁ জবর হ্যাঁ, খ, এই যে সে খ, এটা খ জবর খই থাকবে, ঠিক আছে? তাহলে জিম জবর যা, হ্যাঁ জবর হা, খ জবর খ, এই 3টা সবাই পড়ি। নাই জবর জবর যা, যা, হা খ জবর জবর হা, খা, খ জবর খ, জিম র জবর জোর র, না। এই খটাকে 5বার পড়ি। খ জবর খ, খ জবর খ, খ জবর খ, সকলে। জবর খ, খ জবর খ, খ জবর খ, খ খ জবর জবর খ, খ। খ। খ, ওকে, এরপরে দাল জবর দা, জাল জবর দা, দাল জবর দা, জাল জবর দা, সবাই দাল জবর দা, জাল জবর দা। দাল জবর দা, দাল, জাল দাল দাল জবর জবর দা। জবর দা, দা, দাল দাল জবর জবর র, দা, দাল দাল জবর দা, জবর দা, র জবর দাল রা। জবর দা, দাল দাল জবর জবর দা, দা। ওকে, দাল এরপরে র, এই যে র, আকার দেওয়া যাবে না, র জবর র 5বার সবাই, এই হরফটা 5বার, র জবর র, র জবর র, র র জবর র, জবর র, র জবর র, র জবর র, র র জবর র, জবর র, র জবর র, র জ জবর জবর র। জ জ, র জবর শিন র, জবর সা, আচ্ছা, এরপরে কি আছে? যা জবর যা, সিন জবর সা, যা জবর যা, সিন জবর সা, সকলে যা জবর যা, সিন যা জবর সা। জবর শিন যা, যা জবর জবর সা, যা, শিন সিন জবর জবর সা, সা, না না সিন শিন জবর জবর যা, সিন জবর সা, জবর সা, যা শিন জবর জবর যা, সা, সিন জবর জবর সা, সা। জবর সা, শিন জবর সা, শিন জবর সা, আচ্ছা, এরপরে কি আছে? শিন জবর সা, সদ জবর কি হবে? স হবে, এটা কিন্তু আকার হবে না। তাহলে শিন জবর সা, সদ জবর স, এই সটাকে আমরা বারবার পড়ি, সদ জবর স, সদ জবর স, জ সকলে। সদ সদ জবর জবর স, স, সদ জবর স, সদ জবর সদ স, জ জবর স, সদ সদ জবর জবর স, স, সদ ওয়াত জবর স, ধর জবর সদ স, ধর জবর জবর দ, ধর জবর এরপরে দত জবর দ, এটাও আকার হবে না, ত জবর ত, এটাও আকার হবে না, জবর জ, এটাও আকার হবে না। সবাই আমরা এই 4টা হরফ একসাথে পড়ি। সদ জবর স, দত জবর দ, ত জবর ত, জ জবর জ, সকলে। সদ জবর স, দত জবর দ, ত জবর ত, জ জবর জ, সকলে। সদ সদ জবর জবর স, দ, দ জবর স, জবর দ, জবর সদ স, জবর দ, দত জবর ত স, জবর ত, দ জ জবর জ, দত জবর স, দত জবর তা, জ জবর জ, ত জবর তা। সদ জবর স। আচ্ছা, এই ত জবর কিন্তু তা পড়া যাবে না, আমি শুনলাম একজন তা পড়লেন না, তই থাকবে, এটা ত জবর ত, এটা কিন্তু তা হবে না। এই সদ জবর স, দত জবর দ, ত জবর ত, জ জবর জ, এই 4টায় কোনো আকার দেওয়া যাবে না, এই 4টায় কোনো আকার দেওয়া যাবে না, আকার ছাড়াই আপনার উচ্চারণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আইন জবর আ, গইন জবর গ, এই গও কিন্তু আকার দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আইন জবর আ, এটা গলার মাঝখান থেকে পড়তে হবে, আ, আ।
এবার গইন জবর গ, সকলে গইন জবর গ, গইন জবর গ। গইন জবর গ, আ গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ। এরপর আছে ফা জবর ফা, ফা জবর ফা, এটা আকার হবে, কোনো সমস্যা নেই। কফ জবর, এটা আকার হবে না। কফ জবর ক, সকলে কফ জবর ক, কফ জবর ক, আওয়াজ কফ মোটা জবর হবে। ক, কফ জবর 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 ক। আচ্ছা, এরপরে সব কটা আকার হবে। কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, সবাই একটু একটু পড়ি। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। ওয়া জবর ওয়া, 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 ওয়া জবর ওয়া। এবার হা জবর হা, হামজা জবর আ, ওই যে এই যে আলিফের উপরে জবর থাকলে ওটা হামজা হবে, ওইটার উচ্চারণ যা, এই ছোট এই যে হামজা, এটার উচ্চারণ তা একই, সেম, কোনো পার্থক্য নেই। এই আলিফের উপরে জবর জের পেশ আসলেও যে উচ্চারণ হয়, এই হামজাতেও জবর জের পেশ আসলে ঠিক তাই উচ্চারণ হয়। এই দুইটা হরফ একই রকম সাউন্ড, একই রকম উচ্চারণ হয়। তাহলে হামজা জবর আ, কয়েকবার হামজা জবর আ, হামজা জবর আ। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। আচ্ছা, এরপরে ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, সবাই ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ডিস্টার্ব করতেছে রে। ইয়া জবর ইয়া হবে, ইয়া, ইয়া, ইয়া। ওয়াই এ, ওয়াই এ তে আপনি যে উচ্চারণটা করবেন সেটা, যেমন ইয়াং বলি আমরা, ইয়াং, ইয়াং জেনারেশন, এই যে ইয়া যেরকম বলি এটাকে সেরকম উচ্চারণ করতে হবে। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, সকলে ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া জবর ইয়া, 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 ইয়া জবর ইয়া। ওকে, আমাদের জবর পড়া হয়ে গেল। এবার জের, জের কিভাবে পড়তে হবে? রস্যিকার দিয়ে পড়তে হবে, সব কটা রস্যিকার হবে। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খজের কি, দালজের দি। এখানে আর কোনো বাধা নিষেধ নেই, সব কটাকে আপনি রস্যিকার দিবেন, এখানে আর কোনো সমস্যা নেই। এইভাবে সব পড়ে ফেলবেন, হ্যাঁ, একদম শেষ পর্যন্ত চলে যাবেন, কোনো সমস্যা নেই। রজের রি, জাজের জি, হ্যাঁ, জালজের রি, শিনজের সি, সজ্জের সি, ضجر ضي طازر طي ضازر ضي عين زرعي غين زرغي ফাজের ফি, কফজের কি, কাফজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি। এইবার এই হরফটা শিখবো আমরা, ওয়াও জের। এটা সবাই লিখে নেন। ওয়াও জেরের উচ্চারণটা কেমন হবে? ওয়াও জেরের উচ্চারণটা আমি লিখে দিচ্ছি, ঠিক তাই লিখবেন, ডাব্লু ই। এই ডাব্লু ই দিয়ে কি উচ্চারণ হয়? উই। সবাই এটা লিখে নেন, ডাব্লু ই, উই, এটার উচ্চারণ হবে ওয়াও জের উই, সবাই ওয়াও জের উই, ওয়াও জের উই। ওয়াও জেড উই, উই, ওয়াও জেড ওয়াজের উই, ওয়াজের ওয়াও উই, জেড উই, ওয়াজের ওয়াও উই, জেড উই, ওয়াজের 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 উই। আচ্ছা, এইবার ইয়াজের কি হবে? এগুলো পারবেন, হাজের হি, হামজাজের ই, সব পারবেন। ইয়াজের কি হবে? ইয়াজের উচ্চারণটা হবে ইর মতো, কিছুটা ইংলিশের ইর মতো, ই, এটা লিখে রাখেন, ইয়াজের ই। কিন্তু এটার উচ্চারণটা আলাদা। উচ্চারণটা কোথা থেকে হয়? এই যে জিহ্বার মাঝখানে, এটা উপরে লাগিয়ে দিতে হবে, ইয়াজের ই। জিহ্বাটা এইভাবে উপরে লেগে যায়, লাগার পরে সাউন্ডটা আসবে, এটা গলা থেকে হয় না। আপনি যদি গলা থেকে দেন তাহলে হামজাজের ই হয়ে যাবে, হামজাজের ই। আর যদি জিহ্বাটা উপরে তালুর সাথে লাগিয়ে করেন তাহলে ইয়াজের ই সঠিক উচ্চারণ আসবে। হামজাজেরও কিন্তু ই উচ্চারণ হবে, কিন্তু এই ইটা আসে গলা থেকে, ই, গলায় ধাক্কা লাগে, ই। কিন্তু ইয়াজেরটা জিহ্বার মাঝখান, এই জিহ্বার মাঝখানটা ঠিক উপরের সাথে লাগিয়ে দিতে হবে, দিয়ে ই, ই, ইয়াজের ই। কয়েকবার একটু প্র্যাকটিস করি আমরা, ইয়াজের ই, ইয়াজেড ই, ইয়াজেড ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজেড ই, ইয়াজেড ই, ইয়াজেড ই, ইয়াজেড ই। অর্থাৎ হামজাজের ই আর ইয়াজের ই মনে হচ্ছে একই রকম সাউন্ড, না, দুইটার মাখরাজ আলাদা। এই জন্য আপনার হামজাজেরটা হবে গলা থেকে, এই যে গলার শুরু থেকে ধাক্কা লাগবে। কিন্তু ইয়াজের যখন পড়ছি তখন আমার জিহ্বার মাঝখান উপরের সাথে লাগিয়ে তারপরে বলতে হবে ই, ই। এই জন্য ঠোঁট এরকম হয়ে যাচ্ছে, ই। কিন্তু আমি যখন হামজাজের পড়ছি তখন কিন্তু আমি এরকম পড়ছি না, আমি বলছি হামজাজের ই, ঠোঁট দেখেন আমার হামজাজের ই। কিন্তু আমি যখন ইয়া পড়ছি তখন হচ্ছে ই, এই যে আমার ঠোঁট কিছুটা, কারণ এটা আমার লেগে যাচ্ছে জন্য সাউন্ডটা বের করতে এরকম হচ্ছে, ই, ই, এভাবে উচ্চারণটা হচ্ছে। এখানে এটাই হচ্ছে আপনাদের সমস্যা হতে পারে, যেগুলো সমস্যা হতে পারে আমি শুধু সেগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। এরপরে হামজা পেশ কি হবে? উ, বা পেশ বু, তা পেশ তু, সব কটা রস্যকার দিবেন। জিম পেশ জু, একদম কোনো সমস্যা নেই, একদম শেষ পর্যন্ত চলে যাবেন, যে আবার ওয়ায়ে চলে আসবেন।
এই ওয়াও পেশ কি হবে? ওয়াও পেশ আমরা বাংলায় যে রস্যউর মতো বলি ওরকম, কিন্তু ঠোঁট থেকে হবে। ওয়াও পেশ উ, সবাই এটা লিখে রাখেন, উচ্চারণটাকে আমরা ঠোঁট থেকে হবে। ওয়াও পেশ উ, ঠোঁট গোল করে বলতে হবে উ উ উ। অন্য কোনো হরফ উচ্চারণের সমস্যা হবে না, ওয়াও পেশে উর উচ্চারণের সমস্যা হবে, এই জন্য এটাই বলে দিচ্ছি। বাকিগুলো সব রস্যকার দিয়ে দিবেন। ওয়াও পেশ উ, ঠোঁট থেকে। ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, আমি ঠোঁট থেকে পড়ছি, দুই ঠোঁটের মাঝখান থেকে ওয়াও পড়তে হয়, ঠোঁট গোল করে এরকম বলতে হবে উ উ। এটা গলায় নেওয়া যাবে না, কারণ হামজা পেশও কিন্তু উ হবে, কিন্তু এই উটা গলা থেকে, আর ওয়াওটা হবে ঠোঁট থেকে। উ, উচ্চারণের স্থান এই জায়গাটা উ, ওয়াও পেশ উ। আর হামজা পেশ উর স্থান এই জায়গাটা, গলা, আমার এই গলাটা দেখাতে পাচ্ছি না, এই যে এই যে গলাটা উ, এটা বলার সময় ধাক্কা লাগে, হামজা পড়ার সময় ধাক্কা খায়, কিন্তু ওয়াও আপনি যখন পড়বেন ঠোঁট থেকে উচ্চারণ শুরু, উ উ উ, এরকম উচ্চারণ হবে। এরপরে আসেন ইয়া, এটা লিখতে হবে। ইয়া পেশের উচ্চারণ কেমন হবে? ইংলিশে ইউ লেখেন, ইউ, একদম ইউর মতো হবে। ইয়া পেশ ইউ, 5 বার পড়ি সবাই। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ, আচ্ছা, ইয়া পেশ ইউ, হ্যাঁ ইয়া পেশ ইউ উচ্চারণ হবে। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা আমরা কি মোটামুটি জবরজির পেশ পড়তে পারবো কিনা সবাই? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আপনাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? একদম সোজা, আপনারা পারবেন। জবর মানে আকার দিয়ে পড়বেন, জের মানে রস্যিকার দিয়ে পড়বেন, পেশ মানে রস্যকার দিয়ে পড়বেন। এইভাবে আপনারা কি করবেন? আপনারা সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমাদের উস্তাদরা আপনাদেরকে পড়াবে। এইগুলো পড়ার পর আমাদের কাজ কি? এগুলো হয়ে গেলে আমাদের দেখেন এইবার, এবার কি আছে দেখেন, কিছু প্র্যাকটিস আছে এখানে, ঠিক আছে? এই যে প্র্যাকটিস রয়েছে, বিশেষ করে এই জায়গা থেকে শুরু, মেইন হচ্ছে এটা। এই যে ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়াসি, মিম জের মি, লাম জবর লা, মিলা, আইন জবর আ, লাম জের লি, আলি, বা জবর বা, খ জের খি, বাখি। অর্থাৎ আপনি এখন ঠিক বাংলায় যেরকম আমরা কি লিখি, বয়াকারে বা, বয়াকারে বা, বাবা, তারপরে ময়াকারে মা, তারপরে কি বর্গ জয়াকার ম, জাম, সরে আম, আম, ঠিক ওই ওই জিনিসটাই এখন আপনাকে আবার কি করতে হবে, কিছুটা প্র্যাকটিস করতে হবে। আপনি জানেন, কিন্তু প্র্যাকটিস না করলে আপনার চালু হবে না। এই জন্য এই জায়গায় ওই জবরজের পেশগুলো দিয়ে আপনাকে প্র্যাকটিসের জন্য এখানে দেওয়া হয়েছে। প্রথমে 2টা হরফ আছে, তারপরে 3টা হরফ আছে, এরপর আস্তে আস্তে 4টা হরফ আসবে, ঠিক আছে? তো আপনার এইগুলো প্র্যাকটিস করতে, এইগুলো হচ্ছে মেইন, এইগুলো হচ্ছে পড়তে হবে। তো আপনাদের উস্তাদরা এখন পড়া শুনবে, তাদের কাছে গিয়ে আপনারা কি করবেন? আপনারা একটু পড়বেন, হ্যাঁ, মানে ধরবে আপনাদেরকে, আপনারা বলবেন হরফের উচ্চারণ, যেমন ইয়া পেশ কি হতে পারে, ইউ হতে পারে, ধরবে। ওয়াও পেশ কি হতে পারে, উ হতে পারে। এরপরে কি ওয়াউজের কি হতে পারে, উই হতে পারে। ইয়াজের কি হতে পারে, ই হতে পারে। এরপরে ধরতে পারে র জবর কি হবে, তখন রা বললে কিন্তু হবে না, ওই যে আকার হবে না। সদ জবর কি হবে, স হবে। র জবর র হবে, খ জবর খ হবে, গইন জবর গ হবে, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ হবে, কফ জবর ক হবে। এই যে আকার ছাড়া যেগুলো হবে এইগুলো মনে রাখবেন। এইগুলো হচ্ছে আমাদের ঝামেলা হয় বেশি, বাকি অন্যগুলোতে ঝামেলা হবে না। তো আমি আপনাদেরকে আজকে আরবি কিভাবে স্বর চিহ্ন দিয়ে, অর্থাৎ জবর জের পেশ দিয়ে পড়তে হয় সেটা আজকে শেখানো হলো। হরফ তো সব আলোচনা করা হয়েছে, এবং এই জবর জের পেশ দিয়ে কিভাবে পড়তে হয় সেটা আজকে শেখানো হলো। বাকিটুকু ইনশাল্লাহ আপনাদের উস্তাদ যারা বসে আছেন আপনাদের পড়াশোনার জন্য, তারা আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ শুনবে, বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে ইনশাল্লাহ তারা আপনাদের সাথে আলোচনা ইনশাল্লাহ করবে। তো আজকে কি আপনারা শিখতে পেরেছেন কিছুটা? জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।